আচ্ছা, ফার্স্টে আমাদেরকে বুঝে রাখতে হবে আমরা বন্ড বলতে কি বুঝি, আর একটা হচ্ছে আমাদের অ্যাঙ্করেজ বলতে কি, আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট প্ল্যান। তিনটা জিনিস, একটা হচ্ছে বন্ড, একটা হচ্ছে অ্যাঙ্করেজ, আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট প্ল্যান। তো ফার্স্টে আমি তোমাদের বন্ড বলতে আসলে আমি কি বুঝাই এটা একটু বুঝি। তো তোমরা সবাই রেইনফোর্সমেন্ট দেখছো, রড তো সবাই হয়তো দেখা কথা, রড দেখছো না? জি স্যার। জি স্যার। রডের উপরে পি থাকে, তোমাদের রডের উপরে এভাবে গ্রুপ কাটা থাকে, ঠিক আছে? এরকম এরকম করে গ্রুপ কাটা থাকে, গোল গোল করে। মানে রড তো পুরো প্লেন থাকে না। আমাদের আগে মানে আগে যে টাইপের বার ইউজ করা হতো সেগুলোকে আমরা একদম প্লেন বার। আমাদের 1 নাম্বার স্লাইড যেটা আমি আসলে পড়াতে পারি নাই, ওটাতে তোমাদের রিভার সম্বন্ধে ধারণা দেওয়া আছে। একটা হচ্ছে প্লেন বার, আর বর্তমানে বারগুলো কিন্তু প্লেন না, বারের উপর কি থাকে এভাবে কাজ কাটা থাকে। খাঁজকাটা আসলে কেন দেওয়া হয়? খাঁজকাটা দেওয়া হয় যাতে তোমাদের তার বন্ডিংটা ভালো হওয়ার জন্য। আচ্ছা, বন্ডিংটা ভালো হওয়ার জন্য। তো আসলে বন্ডিংটা কিভাবে আসলে বন্ডিংটা আসে? তোমাদের নিচে আমরা অবশ্যই একটা রেইনফোর্সমেন্ট দেই, শোভন। যখন আমরা উপর থেকে আমরা এখানে স্যার ওই যে অনেকের মাইক অন স্যার, আওয়াজ হচ্ছে। যখন আমরা উপর থেকে লোড দেই, লোড দেওয়ার ফলে আমাদের আসলে কি আসে? লোড দেওয়ার ফলে আমাদের হচ্ছে নিচে আমাদের একটা টেনশন আসে, এবং টেনশনটাকে এনে আমাদের টেনশনটা আমাদের রেইনফোর্সমেন্ট। তো রেইনফোর্সমেন্টের সাথে আমাদের অবশ্যই কি আমাদের কংক্রিটের একটা বন্ডিং থাকা লাগবে। যদি বন্ডিংটা না থাকে দেখা যাবে রেইনফোর্সমেন্টটা টেনশন নিচ্ছে, কিন্তু নিচের কংক্রিটটা তারপরেও কি হচ্ছে আমাদের ক্র্যাক আসতে পারে, ঠিক আছে? মানে হচ্ছে যদি আমাদের বন্ডিংটা ভালো না আসে, মানে হচ্ছে রেইনফোর্সমেন্টের যে টেনশনটা আছে, টেনশনটা সে ফুললি জেনারেট করতে পারতেছে না, মানে পুরো টেনশনটা সে কংক্রিটের ফুল লেন্থ বরাবর সে সেটা পাস করতে পারতেছে না। তো এই জন্য যেটা যেটা করা লাগে, তোমাদের হচ্ছে এখানে গ্রুপ কাটা থাকে, কাজ কাটা থাকে। কাজ কাটা থাকলে কি হয়, সে হচ্ছে কংক্রিটের সাথে ভালোভাবে অ্যাটাচমেন্টে থাকতে পারে। কি থাকতে পারে সে ভালোভাবে? হ্যালো, অ্যাটাচমেন্টে। আচ্ছা, ভালোভাবে অ্যাটাচমেন্টে আমাদের থাকতে পারে। এখন একটা এটা এই জিনিসটাকে আমরা বলি বন্ডিং। এখন বন্ডিং এর কারণে আমাদের হচ্ছে দুই টাইপের ফেলিয়ার আসতে পারে, মানে একটা যে কোনো বিমে দুই টাইপের ফেলিয়ার আসে। একটাকে তোমাদের বলা হয় ডাইরেক্ট পুল আউট, ডাইরেক্ট পুল আউট। আরেকটাকে বলা হয় তোমাদের স্প্লিটিং ইফেক্ট। কারণ এখন ডাইরেক্ট পুল আউট বলতে আসলে কি বুঝি, স্প্লিটিং বলতে কি বুঝি? ডাইরেক্ট পুল আউট নরমালি হয় না। ডাইরেক্ট পুল আউটটা হচ্ছে খুবই লেস, মানে এটা প্রায় হয় না, বলতে পারো যে তোমাদের মানে 1.1% নিচেও বেশি হয় না। স্প্লিটিং ইফেক্ট হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টাইমে হয়, এই ইফেক্টটা হয়। এই ইফেক্ট আসলে কি কারণে হয়? তোমাদের আসলে যেটা হয়, আমরা এখানে নিচে রিইনফোর্সমেন্ট দিয়ে দিই না? হ্যালো, জি স্যার। জি স্যার। ডাইরেক্ট পুল আউটটা কি স্যার বুঝলেন? বলতে চাই মানে পিডিএফ এখানে একটা রিইনফোর্সমেন্ট দেয়া আছে, রিইনফোর্সমেন্ট এই করবে। যাই হোক, তো ডাইরেক্ট পুলার বলতে যেটা হচ্ছে এখানে যে রেইনফোর্সমেন্টটা থাকবে, রেইনফোর্সমেন্টটা মুভমেন্টের কারণে রেইনফোর্সমেন্ট একদম বের হয়ে আসা পড়বে। মানে এই রেইনফোর্সমেন্টটা এখান থেকে বের হয়ে একেবারে এই পাশে আসা পড়বে, মানে ছিঁড়ে আসা পড়বে আর কি রেইনফোর্সমেন্টটা। এখানে যে রেইনফোর্সমেন্টটা থাকবে সেটা কি হবে, একদম ফোর্সের কারণে ছিঁড়ে বের হয়ে আসা পড়বে। এটা হচ্ছে ডাইরেক্ট পুল আউট, যেটা হচ্ছে নরমালি হয় না। নরমালি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে স্প্লিটিং ইফেক্ট। এই প্রবলেমটা আসে আমাদের বন্ড যদি ঠিকমতো ভালোভাবে বন্ড না হয়। সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয়, তোমাদের এই কংক্রিটের যে মতো এই বিমটা যদি থাকে, বিমের মাঝখানে যদি একটা রেইনফোর্সমেন্ট থাকে, তাহলে যেটা হয় তোমাদের একদম রেইনফোর্সমেন্টের সাইড বরাবর, মানে প্যাট, মানে রেইনফোর্সমেন্টের যে দিক দিয়ে গেছে এটা সাইড বরাবর এখানে আস্তে আস্তে করে এখানে ক্র্যাক আসে। কি আসে? ক্র্যাক আসবে। মনে করো এটা হচ্ছে তোমাদের লেফট সাইড। সিমিলারলি তোমাদের রাইট সাইডে যে কংক্রিটটা থাকবে, এখানে একদম যেই বরাবর তোমাদের রেইনফোর্সমেন্টটা গেছে, এই বরাবর আমাদের নিচে দিয়ে এখানে ক্র্যাক আসা শুরু করে। সিমিলারলি যদি এরকম দেখো যে এখানে একটা রেইনফোর্সমেন্ট আছে, তাহলে কি হবে তোমাদের এই যে এই বরাবর আছে না, এই বরাবর একটা ক্র্যাক আসা শুরু করে। এদিক দিয়ে একটা ক্র্যাক আসে, এদিক দিয়ে একটা ক্র্যাক আসে, মানে সাইড দিয়ে। এটা হচ্ছে তোমাদের বন্ডিং এর কারণে। যদি বন্ডিং ঠিকমতো ভালো না হয়, মানে মনে করো যে এত পরিমাণ টেনশন আসতেছে যে তোমার হচ্ছে কংক্রিটটা হচ্ছে তোমার রেইনফোর্সমেন্টটাকে হাত দিয়ে ধরে রাখতে পারতেছে না। তোমরা বুঝতে পারছো? তুমি হাতে একটা কলম রাখছো, তারপর তুমি কলমটাকে আরেক হাত দিয়ে টান দিতে যাচ্ছ, তখন কি হয়, তোমার হাতের মধ্যে একটা ফ্রিকশন জেনারেট করে না? হ্যালো, জি স্যার।
তো এর ফলে যেটা হয় তোমাদের নিচের যে কংক্রিটটা আছে, নিচের কংক্রিটটা যেহেতু লেয়ারটা তোমাদের ছোট, তো এই পাশে বন্ডিংটা কি ঠিকমতো ভালোভাবে হইতে পারে না। যার ফলে দেখা যায় অনেক সময় বা পুরান অনেক পুরান বিল্ডিং এর বিমে দেখবা তোমাদের নিচের দিক দিয়ে দেখা যাবে রডটা দেখা যায়, নিচের এই ইয়েটা কি হয় তোমাদের ভেঙে পড়ে যায়। মানে যত দেরি হয় তোমাদের বন্ডিংটা খারাপ হয়, আস্তে আস্তে দেখা যায় যে বন্ডিং এর ভুলের কারণে দেখা যায় যে তোমার বন্ডিং এর মানে রিইনফোর্সমেন্ট নিচে যে কংক্রিটটা থাকে, এই কংক্রিটটা হচ্ছে তোমাদের ভেঙে পড়ে যায়। তো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি স্পিটিং ইফেক্ট। এখন তোমাদের বন্ডিং আসলে কিসের সাথে সম্পর্কযুক্ত, আমি যদি তোমাদের একটু মানে ফর্মুলা আকারে যদি দেখাতে চাই। ধরো এখানে একটা বিম দেয়া আছে, আহ, এখানে একটা রেইনফোর্সমেন্ট আছে, এটার এরিয়া হচ্ছে আমার কি এস পরিমাণ এরিয়া, এস পরিমাণ এরিয়া আছে। আর এখানে আমি তোমাদের বিমটা আঁকবো। যখন তোমাদের এখানে তাহলে টেনশনটা কি আসবে বলো, টেনশনের ফর্মুলা কি আসবে, এস ইনটু কি হবে, FY F4 উপরে কি আসবে আমাদের কম্প্রেশন আসবে। এবং আমরা জানতাম না যে এই ডিসটেন্সটা আমরা জেডি ধরতে পারি না, মানে ওয়ার্কিং স্ট্রেস পড়েছি না জেডি, ওয়ার্কিং স্ট্রেস জেডি পড়ছো না? হ্যালো, স্যার যত এই যে এই বরাবর যে আমার টেনশনটা আসতেছে, এই টেনশনটা আসলে যখন এই বরাবর একটা টেনশন T1 আসতেছে, যখন মনে করো এই বিমটা যদি তোমাদের এই টাইপের বেন্ডিং এ থাকে, মানে ফ্লেক্সুরাল ইফেক্টের কারণে বন্ডিং যেটা আছে, তো বিমটা এরকম ভাবে টেনশনে থাকবে, অবশ্যই এখানে রিইনফোর্সমেন্টের টেনশন থাকবে। রিইনফোর্সমেন্ট টেনশন থাকলে কি এই বরাবর আমার একটা T1 আসবে, এই বরাবর একটা T2 আসবে, মানে দুই পাশে দুই দিকে টানতেছো। তো মেইনলি আসলে মেইন ডিফারেন্সটা কত, এটা হচ্ছে ডেল টি পরিমাণ ডিফারেন্স। এই ডেল টি পরিমাণ ডিফারেন্সটা আসলে কার সাথে সে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে এই রিইনফোর্সমেন্টের পাশে যে পরিমাণ কংক্রিট আছে, এই কংক্রিটটা কি করবে, সে বন্ডের মাধ্যমে সেটাকে ধরে রাখবে না। আমার কথা বুঝে গেছে তোমরা কি বলতেছি আমি? হ্যালো, জি স্যার, এটা তো বন্ডের কথা হলো, এখানে যে হ্যালো, জি স্যার। আচ্ছা, এই বন্ডের মাধ্যমে সে কি করে রাখবে, সেটাকে ধরে রাখবে। এখন তোমাদের বন্ডের মাধ্যমে ধরে রাখবে। এখন তাহলে টি পরিমাণ ফোর্সটা ডেল টি পরিমাণ ফোর্সটা আসলে কতটুকু পরিমাণ ডেল টি পরিমাণ ফোর্স থাকবে, সেটা হবে তোমাদের ডেল টি পরিমাণ ফোর্সটা হচ্ছে বন্ড স্ট্রেসের সাথে সম্পর্কিত। যদি এক ইউনিট বন্ড স্ট্রেস বা এভারেজ বন্ড স্ট্রেসটাকে আমি কি ইউএ ধরি, এটা হচ্ছে এভারেজ বন্ড স্ট্রেস, মানে হচ্ছে কি প্রতি প্রতি এক ফিটে কি পরিমাণ আমার এখানে বন্ড জেনারেট করতেছে সেটা, ঠিক আছে। এবং আমি যদি ধরি যে এইটার লেন্থ যদি আমার এল পরিমাণ লেন্থ হয়, এটা লেন্থ কি ধরছি আমি, এল পরিমাণ লেন্থ হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড কি বলবো। হ্যালো, আর এখানে বাতাসের সাউন্ড। এ মাইক কার অন রে ভাই, বুঝলাম না। বাতাসের সাউন্ড শুনে তুমি বসে গেছো কেন? বাতাসের সাউন্ড কাজ চালু। সজীব কি পড়াবি? বুঝি নাই। তুই কি পড়াবি আমাদেরকে? এই চুপ চুপ চুপ। আমার এখান থেকে কোনো নয়েজ যাচ্ছে না, আমি শিওর অ্যাবাউট ইট। আরে বেটা, ও মাই গড, একটু পর বাতাসের সাউন্ড হচ্ছে। ইউর ওয়াইফাই হ্যাজ আমার আসতেছে না, আমার ফ্যানই চলতেছে না রে ভাই। যাই হোক, ফ্যান চলতেছে না, তাও অফ রাখ। এত বাতাস, কারো বাসায় মনে হয় ফ্যান চলতেছে না। দাঁড়াও, কেউ কথা বলো না। তা এটা জেডি কেন হইলো, d-a/2 না হয়ে? এটা দেখাচ্ছে জেডি আর এটা সেম জিনিস, আমি যদি এটা ওয়ার্কিং স্ট্রেসে লিখতেছি।
আমরা টেনশন ইকুয়াল কি বলতে পারি আমরা মোমেন্ট বাই জেডি বলা যায়, ঠিক আছে? মানে আমি তোমাদের একটা ফর্মুলা ডাইরেক্ট দেই আছে আর কি শীটে, ওই ফর্মুলাটা আসলে কিভাবে আসছে ওটা দেখানোর জন্য লিখতেছে। তোমাদের বন্ড স্ট্রেসের জন্য তোমাদের একটা শীট ওটা দিতে পারি না, ওই শীটটাতে আসলে ফর্মুলা যেটা লেখা আছে ওটা আসলে কি বরাবর আছে সেটা এখানে দেখাচ্ছি। এখন দেখো আমি কি বলছি যে তোমাদের মোমেন্ট বাড়ার সাথে সাথে মোমেন্ট যত বাড়বে তো আমাদের কি হবে, টেনশনটা বাড়বে না? মোমেন্টটা বাড়লে কি আসবে, টেনশনটা বাড়বে না? হ্যালো, জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে আমরা এটা জিনিসটা বুঝলাম। এখন দেখো আর এখানে জেডিটা কি, জেডি হচ্ছে আমাদের ইন্টারনাল লিভার আর্ম, ঠিক আছে? জেডিটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিভার আর্ম। এখন এখন একটা জিনিস দেখো যে এ বরাবর যদি একটা বিম থাকে এবং বিমের এখানে যদি একটা তোমাদের রিভার থাকে, এই বরাবর একটা বিম আছে এবং এই বরাবর একটা রিভার আছে, তো এই পাশে আমি ধরলাম হচ্ছে আমার টি2 পরিমাণ ফোর্স আসবে এবং এখানে যে আমার টি1 পরিমাণ ফোর্স। তো তোর আলটিমেটলি যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমার কি ডেল টি পরিমাণ একটা টেনশন আসে। এই ডেল টি পরিমাণ টেনশনটা আসলে কিসের মাধ্যমে জেনারেট হবে? ডেল টি পরিমাণ টেনশনটা যদি তোমাদের আমি এখানে গোল করে আঁকি, just এখানে গোল করে আঁকি, তাহলে যেটা হবে দেখো এখানে প্রতিটাতে এখানে একবার এই ডিরেকশনে একবার এই ডিরেকশনে এই ডিরেকশনে এবং এই ডিরেকশনে কি আছে আমার, একবার এই পাশে টি1 আছে এবং এই পাশে কি আছে আমার টি2 পরিমাণ ফোর্স আছে। T2 একবার এই পাশে টি1 আছে এই পাশে টি2 আছে এবং এই ফোর্সটা জেনারেট করার সময় কি কংক্রিটের সাথে একটা বন্ড বা ফ্রিকশন জেনারেট করবে না? ওই ফ্রিকশনটাকে আমি ধরতে পারি কি, ওই ফ্রিকশনটাকে আমি ধরতে পারি ইউ এভারেজ। ইউ এভারেজ আমাকে তো বের করা লাগবে আসলে কি পরিমাণ বন্ডিং আসলে জেনারেট হচ্ছে সেই জিনিসটাই আমাকে বের করা লাগবে। ওই বন্ডিং এর আমি ফর্মুলাটা এখানে লিখতে পারি পাই ইনটু ডিবি। এখন পাই ইনটু ডিবি কেন লিখলাম এটা আমি একটু পরে আসতেছি। পাই ইনটু ডিবি টোটাল টোটাল আসলে টোটাল ডেল টির মান কত হবে, ইউ এভারেজ ইনটু তোমাদের ডেল এক্স। ডেল এক্স বলতে কি বুঝাচ্ছি, ডেল এক্স ধরো হচ্ছে আমার হচ্ছে তোমাদের ডিসটেন্স, ডেল এক্স পরিমাণ ডিসটেন্স। স্যার এই জায়গাটা একটু আরেকবার। আচ্ছা আমি যেটা বলতেছি তোমাদের যখন এই পাশে টেনশন আসবে টোটাল ডিফারেন্স টেনশন কি ডেল টি পরিমাণ টেনশন আছে তোমাদের ডিফারেন্স টেনশনে আছে এবং এই টেনশনটা জেনারেট করতে হলে কি করতে হবে, এখানে অবশ্যই কংক্রিটটা কি আছে সেটাকে চারপাশে দিয়ে রাখছে। এই কংক্রিটটা আসলে তোমার ডেল টির কি পরিমাণ বন্ডিং, ওই বন্ডিংটা সমান না আসলে তো এখানে আমার ক্র্যাক আসবে। তো ওই বন্ডিং স্ট্রেসটা কত সেটা আমি লিখছি। এখন বন্ডিংটা কিসের সাথে রাখবে, বন্ডিংটা যেহেতু আমাদের রিভারটা কি লেখাটা বোঝা যায় না স্যার। ঠিক আছে, এখন বুঝা যাচ্ছে তো? পাই ইনটু ডিবি আসলে তোমরা দেখো বন্ডিংটা কিসের সাথে জেনারেট করবে, যখন এই বরাবর আমার ডেল টি পরিমাণ টান আছে, এই পাশে আমার টি মেরার পর ডেল টি পরিমাণ টান আছে, ডেল টি পরিমাণ টানটা কিসের সাথে থাকবে, আমাকে একদম রিভারের সারফেস বরাবর থাকবে না? এখন আমরা বলতো আমরা একটা সার্কুলারের পরিধি আমরা কি জানি 2 পাই আর বা পাই ডি জানো না? হ্যালো, জি জি স্যার। স্যার। তো এই জন্য কি লিখছি পাই ডি এবং এভারেজ বন্ডিংটা কত ইউ এডি এবং কি পরিমাণ লেন্থ বরাবর, যদি আমি ধরি যে এখানে ডেল এক্স পরিমাণ লেন্থ বরাবর আছে তাহলে ডেল টি কত হবে, পাই ডিবি ইনটু ইউবি ইনটু ডেল এক্স। এটা তো সবাই বুঝতে পারছো? এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আরেকটা ফর্মুলা কি আছে, টি ইকুয়াল এম বাই কি আছে আমার জেডি, আরেকটা আছে টি ইকুয়াল আমার এম বাই জেডি। এখন আমি এখানে ওই যে এই ফর্মুলাটা বসাই টি ইকুয়াল, তাহলে আমি এখানে কি স্যার পেন দিয়ে লিখলে ভালো হয় স্যার। এম বাই জেডি, এম বাই জেডি গুলো কি পাই ডি ইনটু ইউ এবি ইনটু ডেল এক্স, এটা হচ্ছে আমার নরমাল ফর্মুলা এম বাই জেডি। ঠিক আছে, সবাই বুঝে গেছে? হ্যালো, জি স্যার। জি স্যার। স্যার ওখানে কি পাই ডি ইনটু বি? পাই ডিবি, পাই ইনটু ডিবি, ডিবি হচ্ছে তোমার ইয়ার কি ডায়ামিটার, আচ্ছা লিভারের ডায়ামিটার। ডিভি। বিটা ছোট করে লিখবে। বিটা ছোট করে লিখবে আর কি, ডিবি হচ্ছে ডায়ামিটার আর ইউ তো হচ্ছে তোমার যে জিনিসটা আমার বের করা লাগবে, ডেল এক্স হচ্ছে লেন্থ। তো এটাকে আমি অন্যভাবে লিখতে পারি কি এম বাই ডেল এক্স ইকুয়াল লেখা যায় তোমার পাই পাই ডিবি ইনটু মিউ, মিউটার আমি লেখা ইউ বলি ইনটু জে ইনটু বি। ঠিক আছে, জে ইনটু
এই জিনিসটা আমাকে বলা যায়। এখন তোমরা কি জানো একটা জিনিস যে m বাই ডেল এক্স কে v ইকুয়াল কি তোমরা কি জানো m ইকুয়াল কি? m ইকুয়াল হচ্ছে v ডেল এক্স। এই জিনিসটা আগে জানতা m ইকুয়াল v ডেল এক্স? না স্যার, জানতাম না। কেন জানো না তোমরা? স্যার এটা কি? এটা কখনো স্যার জানো ইউ তোমরা কোন স্যার যুগে ইউ এর কাছে এভারেজটা কই গেল স্যার? ইউ এভারেজটা? লিখি নাই আর কি। ও আচ্ছা। এখন দেখো তোমরা যখন মোমে এসএফডি বিএমডি আঁকছিলা তখন প্রথমে কি একটা এসএফডি আঁকতা না? জি স্যার। এসএফডি মনে করো এখানে 5 ও আছে, স্যার পার্ট ডিসটেন্সের যে ফোর্সটা। এখানে আবার মনে করো এখানে 5 আছে, এখানে 3 আছে। মুভমেন্ট করার সময় কি করছো? 3 5 15 করছো। আসলে কি আসো শেয়ারের সাথে কি গুণ করছো? লেন গুণ করে মুভমেন্ট পাইছো না? তো এটা তো সেম জিনিস রাখলাম, শেয়ার ইনটু লেন মানে ইউনিট লেন ইকুয়াল মুভমেন্ট। তো এটা বুঝছো? জি স্যার, বুঝছি। এরকম যদি হয় তাহলে আমি কি লিখতে পারি আলটিমেটলি? সবাই বুঝছো এটা কি করছি? এটা কেন কিভাবে আসলো? মানে এটা তো এসএফডি বিএমডি তে তোমরা দেখছো যে আসলে কিভাবে আসে। এটা বুঝছো এই লাইনটা? জি স্যার। তো তাহলে শেয়ারের m, সাথে ডিসটেন্স গুণ করলে মোমেন্ট পাবো। হ্যাঁ তো এখানে দেখো তাহলে m বাই ডেল x কে আমি লিখতে পারি এখানে v মানে আমাদের কি টোটাল হচ্ছে আমার শেয়ার, এখানে লিখতে পারি পাই dv ইনটু এবার এটা লিখলাম না যে আমার আলটিমেটলি ইউ বের করা লাগবে, ইউ কে আমি শেয়ারের সাথে রিলেশনে দেখাতে পারি। স্যার এই লাইনটা কি লিখছেন কিছু বুঝি না স্যার, একটু বলে দেন আবার। স্যার এটা- প্যানে লিখলে ভালো হয় স্যার, প্যান দিয়ে যে লিখতে পারেন স্যার ওইটা। নরমালি দেখো আমি কিছুই করি নাই, দেখো m ইকুয়াল v ডেল x না, তাহলে m বাই ডেল x আমি কি লিখতে পারবো? আচ্ছা ভি। v। তো আমি এই মানটা এখানে বসাইছি, তাহলে v ইকুয়াল কি লেখা যাবে? এই জিনিসটা লেখা যাবে না? এই জিনিসটা লেখা যাবে না v ইকুয়াল? ও ও ও জি স্যার বুঝছি বুঝছি। তাহলে আমি u ইকুয়াল কি লিখতে পারবো? v বাই পাই dv ইনটু কি jd। বুঝে গেছে? ফর্মুলা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা এটা হচ্ছে আমার বন্ড স্ট্রেসের আসলে ফর্মুলা, আসলে বন্ড আমার কি পরিমাণ বন্ড আসবে। এখন হচ্ছে আমার ডেভেলপমেন্ট লেন্থ বলতে আসলে আমরা কি বুঝি? আমরা বন্ড স্ট্রেসের ফর্মুলা ম্যাথ করা লাগবে যে আসলে বন্ড স্ট্রেস কি পরিমাণ আসে, একটা ডেভেলপমেন্ট লেন্থ বুঝে বলতে কি বুঝি? স্যার এই সূত্রটার মধ্যে একটা আছে ডিভি আর একটা আছে ডি, কোনটা কি নির্দেশ করতেছে? দুইটা সেম জিনিস, একটা হচ্ছে এই যে ডি লেখে ডি মানে এই পুরোটা জিনিস হচ্ছে ডায়ামিটার, এটা ডায়ামিটার। এটা তো স্যার ডিবি মানে হচ্ছে reinforcement। ডায়ামিটার অফ বার, এই জন্য ডিবি লিখছি, ডায়ামিটার অফ বার এই জন্য ডিবি লিখছি, দুইটা ছোট আছে। বুঝছো? জি স্যার। আর ওই যে পরের ডিটা যে যে এর সাথে যে ডিটা আছে ওটা ও এই ডি হচ্ছে তোমার ডিমের ডি মানে হচ্ছে তোমার উপর থেকে রেইনফোর্স পর্যন্ত যে ডিসটেন্সটা এটা হচ্ছে এই ডি। স্যার ওটাই বলতে স্যার সেই দুটাতে একই না। আর যেহেতু তোমরা জানোই যেহেতু আমরা বের করছিলাম না 1 - k/3 দিয়ে, মনে আছে? স্যার কি দিয়ে? যে ফর্মুলা ভুলে গেছো সবাই? যে জি ইকুয়াল কি স্যার, ভুলে গেছি। 1 - k/3। নরমালি এখানে আমরা যে প্র্যাকটিক্যালি আমরা যে ইকুয়াল 7/8 ধরে নেই, বুঝছো? মনে 0.874 ধরে নেই। তোমরা যখন ম্যাথ করছো তোমরা দেখো তোমাদের ওই 0.874 ই আসছে। স্যার এটা কি লিখছেন? j = 1 - k? k/3 দরকার নাই, এটা দরকার নাই, বাদ দাও। যে ইকুয়াল 7/8 এটা আমরা ধরে নেই, এটা তোমরা জানলেই হবে আর কিছু না। তাহলে আমরা এখানে লিখে রাখি যে 27/8। হ্যাঁ কিন্তু ওই যে এটা আবার ওই ম্যাথে বসাই দিও না, মোমেন্টের ম্যাথে বসাই দিও না, জাস্ট এখানকার আসলে তখন এখানে বসাতে পারবে আর কি। মোমেন্ট মানে স্যার ওই যে 2 এ 1 এ ওগুলাতে। হ্যাঁ ওগুলোতে আবার বসানো যাবে না, যে ইকুয়াল এটা ওটা ফর্মুলা দিয়ে বের করে আনা লাগবে। জি স্যার। এখন হচ্ছে আমাদের বন্ড স্ট্রেংথ তো বুঝলাম, বন্ড স্ট্রেংথের পরে হচ্ছে তোমাদের একটা জিনিস বুঝে লাগবে, সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট লেন্থ বলতে আসলে আমরা কি বুঝি। মনে করো এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম দেয়া আছে, ঠিক আছে? এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম দেয়া আছে, এখানে লোড দেয়া আছে একটা লোড, এখানে একটা লোড দেয়া আছে, ঠিক আছে? তো এখানে দেখো তো আমার শেয়ার ডায়াগ্রামটা কেমন হবে, যারা পারো, আমি নিজে তো পারি না।
শেয়ার ডায়াগ্রাম কেমন হবে? এরকম হয়ে এরকম যাবে, তারপর কি যাবে? সমান্তরালে যাবে। সমান তারপরে আবার ওই সাইড দিয়ে উপরে উঠবে। এরকম হইছে? মানে সেটা ফোর্স ডিসটেন্স ছাড়া কিভাবে আঁকবো? বললাম তাহলে আসবে এরকম। এখন তো মনে হইছে না শেয়ার ডায়াগ্রাম? জি স্যার হয়েছে। এটা কনফার্ম হয়েছে। এটা হইছে। মোমেন্ট ডায়াগ্রাম ওইটা আসলে মান ছাড়া আসলে আগে বসলো। তো এটা তো সিম্পলি সাপোর্টেড বিম আছে, সিম্পলি সাপোর্টেড বিম আছে। এখন দেখো এই বিম, এই যে এই বিমটা আঁকলাম, এই বিমের এখানে রিইনফোর্সমেন্ট আছে এবং এখানে আছে। তো ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় আছে? এখানে আছে না? ম্যাক্সিমাম মোমেন্টটা কোথায় আছে? এই যে মাঝ এখানে বরাবর লোড দেওয়া হয়েছে। এখানে লোড দেওয়া আছে। তার মানে হচ্ছে কি, যখন তোমাদের এখানে বন্ডিংটা আসবে, বন্ডিং এর সবচেয়ে বেশি স্ট্রেসটা কোথায় জেনারেট করবে? মাঝখানে। মাঝখানে। মাঝখানে এখানে জেনারেট লোডটা করবে। পড়বে। তো এখন দেখো, তার মানে হচ্ছে এখানে যখন স্ট্রেসটা জেনারেট করবে, প্রোপাগেট করবে কতটুকু পর্যন্ত? এই বরাবর লেন্থ, মানে এই পাশে যেহেতু একবার এখানে পজিটিভ আর নেগেটিভ হচ্ছে, মানে তোমার বন্ডিংটা হইলে তোমাদের এই যে রিইনফোর্সমেন্টটা আছে, রিইনফোর্সমেন্টের এই লেন্থ বরাবর কি লাগবে? সেটা বন্ডিংটা না নিলে কি আসবে? এখানে ক্র্যাক এসে পড়বে। কথা বুঝতে পারছো? আমি আরেকবার বলি, আর আবার বলে আরেকবার বলি। এই লেন্থটা ধরো হচ্ছে তোমার হচ্ছে 1 ফিট, ঠিক আছে? আমি এই লেন্থটা ধরে করছি 1 ফিট। মানে এই একটু আগে যে ফর্মুলাটা লিখছিলাম, মানে 1 ফিট বরাবর হচ্ছে, তুমি যদি এক নরমাল একটা জিনিস চিন্তা করো, একটা কলম, ঠিক আছে? তোমার হাতের মাঝখানে ঢুকাও, পুরোটা ঢুকাবা না, অল্প একটু ঢুকাবা, তারপর জোরে টান দিলে এটা ছুটে এসে পড়বে না হাতের মাঝখান থেকে? জি স্যার। এখন কলমটা আরো একদম পুরোটা কলম পুরোটা হাতের মাঝখানে ঢুকাও, এবার টান দাও, জোরে টান দিয়ে আনতে পারবা? একটু কষ্ট হবে। একটু কষ্ট হবে। মানে কি, তুমি যদি অল্প একটু ঢুকায় টান দাও, দেখবা অল্প একটু ফোর্স দিলে টান দিলে এটা বের হয়ে এসে পড়বে। যদি একটু বেশি ঢুকানোর পর টান দাও, তাহলে কি টান দিয়ে বের করে আনতে পারবা সিমিলার ফোর্সে? না স্যার ফোর্স জানান লাগবে। কেন আনতে পারবে না? কারণ হচ্ছে তোমার ওই লেন্থ বরাবর কি আমার এখানে একটা বন্ডিং আসতেছে। কথা বুঝতে পারছো? জি স্যার এখন বুঝছি। এখন শোনো, তাহলে আমি এটা বুঝছি যে আমার এখানে যদি মনে করো, এখানে যদি আমি লোড দেই, লোড দেওয়ার ফলে এখানে টেনশন একটা জেনারেট করবে পুরো লেন্থ বরাবর, এবং এখানে ম্যাক্সিমাম একটা আসবে। তো যদি আমার এই বরাবর লেন্থটা যদি বেশি না হয়, তাহলে কি আসবে? এখানে একটা ক্র্যাক এসে পড়বে। বন্ডিং দিতে ভালো না হবে, এখানে কি আসবে? একটা ক্র্যাক আসবে। তার মানে হচ্ছে ওই টেনশন জেনারেট করার জন্য যেই পরিমাণ লেন্থ আমাকে প্রোভাইড করা লাগবে, মানে একদম টেনশন জেনারেট করার জন্য যেই পরিমাণ লেন্থ আমাকে প্রোভাইড করা লাগবে, সেটাকে আমরা কি বলি? ডেভেলপমেন্ট লেন্থ। সেটাকে আমরা কি বলি? হ্যালো, ডেভেলপমেন্ট লেন্থ। লেন্থ। এখন অনেক সময় এরকম হতে পারে যে একটা বিম, ছোট একটা বিম আছে, কিন্তু এটার উপর অনেক বেশি লোডিং আছে, অনেক বেশি লোডিং আছে, অনেক অনেক লোডিং আছে, যার ফলে দেখা যাচ্ছে যে এই পরিমাণ যে ল্যান্ডটা আছে, এই ল্যান্ডটা আমার এনাফ না, মানে হচ্ছে হাত দিয়ে ধরে রাখার জন্য এনাফ না। সেই ক্ষেত্রে আমরা কি করি? সেই ক্ষেত্রে আমরা সেটাকে এই পাশে রিভারটাকে কি করে দিই? আমরা ব্যান্ড করে দিই, বা কি করে দিই? আমরা এনকরেজ করে দিই। এনকরেজ বা ব্যান্ড কখন করি? যদি আমার তোমার এনাফ পরিমাণে ডেভেলপমেন্ট যদি আমার এনাফ না থাকে, তখন আমরা কি করে দিই? সেটাকে এনকরেজ করে দিই। এনকরেজ কখন করা হয়? বুঝা গেছে? হ্যালো, জি স্যার। মানে তোমাকে বুঝছো যে ডেভেলপমেন্ট লাইন কোনটাকে বলে? মনে করো যে যে তোমার ল্যান্থের হাতে জন্য একটা স্যার ক্র্যাক হ্যাঁ, আসবে না। বা যেই ল্যান্থের জন্য তোমার স্পিটিং হবে না বা পুল আউট হবে না, তুমি যেটাই বুঝছো, তোমার হাতে একটা কলম রেখে ভিতরে অল্প একটু ঢুকায় টান দাও, যদি তুমি বের করতে পারো, তাহলে তুমি কলমটা যদি হাতের মাঝখানে 1 ইঞ্চি ঢুকাও, তাহলে বুঝতে পারবে ওই 1 ইঞ্চিটা আমার ডেভেলপমেন্ট লাইন। আর যদি 1 ইঞ্চি ঢুকানোর পর টান দিলে বের করে আনতে পারো, তাহলে বুঝবে যে 1 ইঞ্চিটা তোমার ডেভেলপমেন্ট লেন্থ না। বুঝতে পারছো? জি স্যার। এখন যদি 5 ইঞ্চি ঢুকার পরে টান দিয়ে বেরই করতে পারতেছো না, তাহলে বুঝবে 5 ইঞ্চিটা হচ্ছে তোমার কি? ডেভেলপমেন্ট ল্যান্থ। ডেভেলপমেন্ট লেন্থ। আসলে যদি আমরা বুঝবো কি বিমের কতটুকু ঢুকালে টান দিলে আসবে না, এটা বুঝবো কি করে? এটার জন্য কিছু ম্যাথ আছে। ম্যাথ না থাকলেও কিছু তোমার এসিআই কোড আছে। এসিআই কোডে বলে দিছে যে আমার ডেভেলপমেন্ট লেন্থ মানে এলডি, এলডি এর মান কত হইতে হবে, মানে এলডি এর মানে কত হলো ফর্মুলা দেয়া আছে। যেমন হচ্ছে রিভার যখন রাখো, এখানে কম্প্রেশনেও রিভার থাকে, টেনশনেও রিভার থাকে। তাছাড়া আমরা কি করি? একটা রিভারের উপর দিয়ে আরেকটা রিভার জোড়া দেই না? জি স্যার। এটাকে আমরা বলি ডেভেলপমেন্ট লেন্থ। বা মনে করো এই লেন্থটা আসলে কতটুকু হতে হবে, এটার জন্য অনেকগুলো ফর্মুলা আছে। আমার হচ্ছে নিউটনের বইটা আমার কাছে নাই, আর যেটা পিডিএফ ফাইল এখানে হচ্ছে লেন্থগুলো ফর্মুলাগুলো ঠিকমতো লেখা নাই, যার ফলে ওটার ম্যাথটা তোমাদের করাতে পারতেছি না যে ডেভেলপমেন্ট লেন্থ আসলে কতটুকু টোটাল দেয়া লাগে। ডাইরেক্ট এসিআই করে অনেকগুলো ফর্মুলা দেয়া আছে, ওই ফর্মুলাগুলো দেয়া লাগে। যদি ডেভেলপমেন্ট লেন্থ না দেয়া যায়, সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা রিভারে ব্যান্ড করে দিই, বা কি করে দিই? আমরা এভাবে
হুক করে দেয়, হুক করলে কি হবে, তাহলে এই পাশে একটা বাধা পাবে না, মানে এই বরাবর তো আসবে, তাহলে এই হুক করার পরে তোমরা নিজেরা বুঝছো হাতের মধ্যে ঢুকানোর পরে ওই পাশে যদি একটা হুক থাকে টান দিলে তো আসবে না, এটা তো যত রোডে টান দাও ফিরে আসতে পারবে না। এখন আমরা কিছু থিওরি পড়বো, তারপর আমরা ম্যাথে যাব। এই যে রেগে বলছিলাম, দেখো এলডি হচ্ছে দেখা যাচ্ছে, জি স্যার। জি স্যার। এলডি হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট, এল হচ্ছে আমাদের প্রোভাইডেড ল্যান্ড। যদি এমন হয় যে পরিমাণ ল্যান্ড প্রোভাইড করছো সেটা যদি তোমার এনাফ না হয়, সেক্ষেত্রে আমার কি করা লাগবে, আমাকে এনকারেজ বা হুক দেয়া লাগবে। কি দেয়া লাগবে, এনকারেজ বা হুক আমাকে ওখানে প্রোভাইড করা লাগতে পারে। এখন তোমাদের বন্ড স্ট্রেসের জন্য যে ফর্মুলা সেটা একটু আগে লেখাই দিয়েছিলাম, ওই যে ভি ইউ এখানে ফাই কেন গুণ করছি সেটাকে আসলে আমি তোমার ইয়াতে নিয়ে গেছি, ইউএসডি তে নিয়ে গেছি। আর তোমাদের এইটা যেটা লেখা আছে এটা হচ্ছে পাই ইনটু ডি, এই মানটা যেটা দেয়া আছে সেটা আসলে পাই ইনটু ডি, এখানে পাই ইনটু ডি এভাবে লেখা নাই। এখন বলছে আমাদের ক্রিটিক্যাল সেকশন, একটু আগে দেখছিলাম ক্রিটিক্যাল সেকশনটা কোথায় আসে সবচেয়ে বেশি, তোমরা যেখানে সবচেয়ে বেশি মোমেন্ট দেখানো যাচ্ছে ওখানে দেখাচ্ছে আর কি। একটা ফ্লেক্সুরাল বন্ডের জন্য ক্রিটিক্যাল সেকশন আসতে পারে তোমাদের ফেস অফ দা সাপোর্ট, মানে যেখানে সাপোর্ট আছে সেখানে ক্রিটিক্যাল সেকশন আসতে পারে। টার্মিনেশন অফ দা টেনশন বার, মানে যেখান থেকে টেনশন বারটা নিচের দিকে নেমে গেছে, মানে ক্র্যাঙ্ক যেখানে করছে সেখানে হতে পারে। আরেকটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশন বলতে বোঝা যায় যেখানে হচ্ছে আমার মুভমেন্ট হচ্ছে জিরো হয়ে যায়, মুভমেন্ট ডায়াগ্রামের যে পয়েন্টটা জিরো সেটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। তো জাস্ট পরীক্ষায় আসতে পারে যে ক্রিটিক্যাল ফ্লেক্সিবল বন্ডের ক্রিটিক্যাল সেকশন কোন কোন জায়গায়, তখন হচ্ছে তোমাদের এই তিনটা পয়েন্ট তোমাদের লিখে রাখতে পারে। এখন হচ্ছে তোমাদের একটু আগে এখানে দেখাইছিলাম কি, এটা হচ্ছে কি পরিমাণ স্ট্রেস সেটা হচ্ছে তোমাদের জেনারেট করবে, এটা হচ্ছে কি পরিমাণ স্ট্রেস এখানে জেনারেট করবে যদি আমি বের করতে পারি। আর একটা রিভার, আর হচ্ছে আলটিমেট কি পরিমাণ স্ট্রেস জেনারেট করতে হবে পারবে, এটা হচ্ছে এখানে ফর্মুলা দিয়ে জানা যাবে। টপ বার যদি তোমাদের রিভারে যদি বিমে যদি উপরে বার থাকে সেই ক্ষেত্রে আমাদের আলটিমেট বন্ড স্ট্রেসের ফর্মুলা হচ্ছে কি 6.7 রুট ওভার এফ টাইমস সি বাই ডি। ডি হচ্ছে কি জানো, ডি হচ্ছে তোমার রিভারের ডায়ামিটার, সেটা হচ্ছে কি ডি হচ্ছে কি রিভারের ডায়ামিটার। আর বটম বারের ক্ষেত্রে হচ্ছে 9.5 রুট ওভার এফ টাইমস সি বাই ডি। হ্যালো, তোমরা শুনতেছো? জি স্যার। শুনতেছি, কিন্তু আলটিমেট বন্ড স্ট্রেস এগুলো কি স্যার? আলটিমেট বন্ড স্ট্রেসে তোমার হচ্ছে লিমিট আর কি, কি পরিমাণ তোমার লিমিট থাকতে পারবে, না হলে তোমার দেখা যাবে তোমার আরো রিভার বাড়াইতে হবে, না হলে ডেভেলপমেন্ট লেন্থ বাড়াইতে পারবে। মানে হচ্ছে মনে করো কি যে একটা রেইনফোর্সমেন্টে তুমি কংক্রিট দিছো হচ্ছে 4000 পিএসএ এর কংক্রিট দিছো, এবং সেখানে তুমি একটা 12 মিলি একটা রিভার দিছো, তাহলে সে আলটিমেটলি কত পরিমাণ সে তার লেভেল থাকবে, মানে বন্ড সে জেনারেট করতে পারবে, এটা হচ্ছে এটার ফর্মুলা। বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে আলটিমেট কি পরিমাণ, আর এটা হচ্ছে আসলে ওয়ার্কিং মানে কি পরিমাণ আসলে জেনারেট হচ্ছে, মানে অ্যাকচুয়ালি লোড দেওয়ার পরে কি পরিমাণ জেনারেট হচ্ছে। শেয়ারটা কি আসতেছে, এক্সটার্নাল শেয়ার আসতেছে না, তোমরা আগে পড়াইছি না যে একটা এক্সটার্নাল মুভমেন্ট একটা ক্যাপাসিটি, তাহলে বলতে পারো এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি, আর ওটা হচ্ছে কি আমাদের এক্সটার্নাল কি পরিমাণ বন্ড আসতেছে। বুঝছো? জি স্যার বুঝছি। মানে এই এক্সটার্নাল বন্ডটা যদি তোমাদের এটা থেকে বেশি আসে তাহলে কি আসবে, সেটা ছিঁড়ে যাবে বা ফাটল আসবে বা স্প্লিটিং হতে পারে, স্প্লিটিং হতে পারে। এখন একটা জিনিস হলো কোশ্চেন লেখো, একটা কোশ্চেন লেখো। স্যার এর আগে থিওরি গুলো পড়তে হবে, কিছুক্ষণ আগে দেখেছেন যে। না না, ওইটা তো একটু আগে তোমাদের একে একে দেখাইছি যে ফর্মুলা কিভাবে আসছে আর কি। না 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 স্যার, এই পয়েন্টটার আগে এই স্লাইডে। এগুলা হ্যাঁ, জি এগুলা স্যার। just জানার জন্য আর কি, এত এত আচ্ছা ইম্পর্টেন্ট স্যার। না, কিন্তু এখন স্যার যেটা কোনগুলো দেখাচ্ছি স্যার পরীক্ষার জন্য আসতে পারে বা পড়তে এটা হবে, ইম্পর্টেন্ট, আমাদেরকে এগুলো একটু যে নোট করে হোয়াই দিন। লেস বন্ড স্ট্রেস অন দ্য টপ বার, মানে টপ বারে কেন লেস বন্ড স্ট্রেস থাকে। জি স্যার, কোশ্চেনটা আবার একটু বললে ভালো হয় স্যার। হোয়াই লেস বন্ড স্ট্রেস ফর দ্য টপ বার, মানে টপ বারে কেন বন্ড স্ট্রেসটা কম জেনারেট করে। এই স্লাইডটা কই পাবো স্যার? দিয়ে দিল ওটা। স্যার একটা কোশ্চেন ছিল, কি একটা স্যার কোশ্চেন ছিল। কোশ্চেনটা আবার একটু বলেন। কোশ্চেনটা বলবো? হ্যাঁ মায়া। জি স্যার। আমি লিখে দিচ্ছি কোশ্চেন। আমার নেট প্রবলেম কথা শুনে নেই কিছু। শেয়ারগানের বললেছি
why less bond stress generates on the top bar, মানে হচ্ছে ধরো একটা রিভার রেখে দিলাম, উপরে একটা রিভার আছে, নিচে একটা রিভার আছে, আমাকে বলছে নিচে উপরে দুটো রিভার আছে, নিচে দুটো রিভার আছে, আমাকে বলছে কোশ্চেন হচ্ছে কেন হচ্ছে তোমাদের উপরের রিভারে বন্ড স্ট্রেসটা কম হবে এবং নিচের রিভারে বন্ড স্ট্রেসটা বেশি আসবে। স্ট্রেস বেশি আসবে মানে হচ্ছে কি যে মানে সে ধরে রাখার ক্ষমতা কোনটার বেশি থাকে, নিচেরটা কি আমাদের বেশি, উপরটার কি কম। কথা বুঝতে পারছো? জি স্যার। কিন্তু কেন কম সেটা হচ্ছে যখন আমরা কংক্রিট যখন মনে করো আমরা যখন কাস্টিং করি, নিচের রিভার থেকে আমাদের উপরেও রিভার থাকে, আমরা কি করি, আমরা ভাইব্রেটর ইউজ করি না? জি স্যার। তো এর ফলে যেটা হতে পারে তোমাদের ভাইব্রেটর ইউজ করলে তোমাদের বেশি যে কোর্স পার্টিকেল গুলো আছে, কোর্স পার্টিকেল গুলো নিচের দিকে সেটেল করে, কি করে নিচের দিকে কি করে, কোর্স পার্টিকেল গুলা যায়। মানে মানে তোমাদের মানে যেটা ওই বলছি যে বড় বড় পাথরগুলো ওগুলো নিচে চলে হ্যাঁ যায়। কংক্রিট গুলো নিচের দিকে সেটেল করে, কংক্রিট গুলো যখন কংক্রিট প্লাস সিমেন্ট মানে ডেন্স পার্টিকেল গুলো নিচের দিকে সেটেল করে। তো তোমরা নিচের চিন্তা করো, একটা হচ্ছে বালি আর একটা হচ্ছে কাদামাটি, কাদামাটিতে একটা যখন লাঠি ঢুকানোর পর টান দিবা, কোহেশনের কারণে কি সেটা বেশি ধরে রাখতে পারবে, কিন্তু বালিতে কোনো একটা লাঠি ঢুকানোর পর টান দিলে কি সাথে সাথে এসে পড়বে না, কারণ বালিটা বেশি ডেন্স না। এই জন্য হচ্ছে নিচের দিকে যেহেতু আমাদের ডেন্সার মেটেরিয়াল বেশি থাকে, এই জন্য নিচের রিভার গুলো কি আমাদের বেশি বন্ড স্ট্রেস জেনারেট করতে পারে। এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর উপরে গুলো কম দেয়। আরেকটা হচ্ছে উপরের ক্ষেত্রে তোমাদের ইফেক্টিভ যে প্যারামিটার পেরিমিটার, দেখো তোমাদের একটা ফর্মুলাতে লিখছিলাম পাই ইনটু কি লিখছি আমি, ডিবি। পাই ইনটু ডিবি মানে হচ্ছে কি পেরিমিটার না পরিধি না? কথা বুঝতে পারছো? পাই ইনটু ডিবি মানে কি পরিধি না? জি স্যার। জি এখন দেখো ব্লিডিং ইফেক্ট বুঝো, ব্লিডিং ইফেক্ট, সেগ্রিগেশন, ব্লিডিং স্যার, ওই ইফেক্ট। যে পানি বের হয়ে যায়। হ্যাঁ, তো দেখো অনেকটা আরেকটা জিনিস কি হতে পারে যে দেখো যখন এখানে এখানে দেখো একটা যখন কংক্রিট কাজ করবে আস্তে আস্তে দেখা যায় কি উপরে দিয়ে পানি আসে না? জি স্যার, উপরে পানি জমে যায়। এখন পানি আসলে কি হয়, পানিটা দেখা যায় তোমাদের রিভারের চারপাশে একটা লেয়ার ক্রিয়েট করে, যার ফলে হচ্ছে তোমাদের উইকার ট্রানজিশন জোন ক্রিয়েট করে। উইকার ট্রানজিশন জোন মানে যখন এখানে পানি থাকে তখন কি সিমেন্টের সাথে এখানে বন্ডিংটা ভালো হয় না। এক্সেস পানি থাকলে কি হয়, সিমেন্টের সাথে আমার রিভারের বন্ডিংটা কি হয় না, ভালো হয় না। এই দুইটা কারণে হচ্ছে কি আমাদের টপ বারে বন্ড স্ট্রেসটা খারাপ হয়। কথা বুঝতে পারছো? স্যার আপনি কি এগুলো মুখস্থ বলতেছেন? এত কিছু মনে কেমনে থাকে আপনার? এটা মুখস্থ করতেছেন, এখানে লেখা আছে, আমি জাস্ট এখানে এমনি এমনি বলতেছি আর কি। ও তাই বলি স্যার। আচ্ছা, আমাদের শীটে তো এখানে লেখাই আছে। আচ্ছা, কথা স্যার, বলো। ইংলিশ লেখা পড়তে ইচ্ছে করে না স্যার, সত্যি কথা। মানে এখন আমার কথা বুঝলে তো বুঝতে পারতেছো, একটা জি হচ্ছে স্যার, কি নিচে কথা ড্যান্সার বুঝছি। পার্টিকেল বেশি থাকে, এই জন্য কি হয় তোমাদের ড্যান্সার পার্টিকেল অবশ্যই যেটা তোমার উদাহরণ দিয়ে বুঝলাম, এটা মাটির মধ্যে ঢুকাও আর একটা বালির মধ্যে ঢুকাও, বালির কাণ্ডে তুলে ফেলতে পারো, বালি বেশি ড্যান্স না, ফাঁকা থাকে বেশি। আর একটা হচ্ছে পানি উপরে ব্লিডিং এর কারণে পানি এসে পড়লে কি হয় তোমাদের ওই যে তোমাদের রিভারের সারফেসে পানি থাকলে ট্রানজিশন জোনে সিমেন্টের সাথে হচ্ছে বন্ডিংটা ভালো হয় না, এই জন্য উপরে রিভারের টপ বারের কি আমাদের বন্ড স্ট্রেসটা ভালো হয় না। বুঝতে পারছো? এই স্যার কোশ্চেন এগুলো ইংলিশে, স্যার এগুলো ইংলিশে লিখে দিব। এটা ইংলিশে লেখা লাগবে, নাহলে এখানে লেখা আছে। আরেকটা হচ্ছে হোয়েন এনকারেজ ইজ প্রোভাইডেড, মানে এটা কিন্তু কোশ্চেন এভাবে থাকতে পারে না, থাকতে পারে হোয়েন এনকারেজ ইজ প্রোভাইডেড এন্ড হোয়াই তোমাদের হোয়াই টপ বার জেনারেটস লেস বন্ড স্ট্রেস, মানে দুইটা কোশ্চেন একসাথে থাকবে যদি আসে আর কি। When anchorage is provided স্যার। হ্যাঁ, হোয়েন এনকারেজ ইজ প্রোভাইডেড, কখন পয়েন্ট? ওইটা বলতেছি, দাঁড়াও না। স্যার আজকে সিলেবাস শেষ হয়ে যাবে না? এটা কে বললা কত কোশ্চেন? সাদমান। আপনারা দেখো উদয় হইলা। স্যার আমার নেটের স্যার প্রবলেম ছিল স্যার, কারেন্ট ছিল না মাঝখানে কিছুক্ষণ। আচ্ছা দেখো, আমি বললাম কি তোমাদের যে এই রিভারটাতে ইফেক্টিভ লেন্থ থাকতে হবে বন্ড স্ট্রেস জেনারেট করার জন্য। যদি এমন হয় যে এখানে অনেক অনেক বেশি আমি লোড দিচ্ছি, তাহলে কি হবে, এখানে তো আসলে বন্ড স্ট্রেস সে জেনারেট করতে পারবে না, মানে ক্রিয়া এসে পড়বে। তখন কি করা লাগবে, আমাকে এখানে এনকারেজ প্রোভাইড করা লাগবে। যদি দেখা যায় আমার ডেভেলপমেন্ট লেন্থ আমি প্রোভাইড করতে পারতেছি না, তখন আমাকে কি করা লাগবে, এনকারেজ করতে হবে। এনকারেজ প্রোভাইড করা লাগবে। এখানে এনকারেজ প্রোভাইড করার ক্ষেত্রে কিছু এসিআই কোড আছে, কোডগুলো এখানে কি বলছে দেখো। স্যার, এখানে অ্যাঙ্কর কি শুধু এই একটা কারণে প্রোভাইড করে? এটা কি আর কোনো রিজন নেই? জাস্ট এটা মেকানিক্যাল এনকারেজ এই কারণে প্রোভাইড করে, তাছাড়া আর অন্য কারণে প্রোভাইড করে। যেমন হচ্ছে এনকারেজ বিমের ক্ষেত্রে এনকারেজটা প্রোভাইড করে কি কারণে দেখাই, স্যার করে তো না, করে আসলে এনকারেজ। এটা সব জায়গায় করে, তোমার যদি বন্ড স্ট্রেস না আসে তারপরে এনকারেজ প্রোভাইড করা লাগে।
এখন অ্যাঙ্করেজ দেখো অ্যাঙ্কর beam- দেয়, দেখছি আমি হ্যাঁ, দেয়। এটা কেন দেয়? আরেকটা, এটা যে একটা কারণ, একটা কারণ হচ্ছে যখন ভূমিকম্প হয় মানে ল্যাটারাল ইফেক্ট আসে তখন কি হয়, তোমাদের এভাবে এভাবে নড়ে না বিল্ডিং, জি স্যার। তখন তুমি যদি মনে করো যে একটা যদি জাস্ট তুমি বললে যে আমার বন্ড স্ট্রেস ঠিক আছে, আমি একটা এই পাশে দাঁড়াও, এটা কিভাবে আঁকবো, এই পাশে আছে, এই পাশে একটা বিম আছে, এই পাশে একটা বিম আছে, দেখো এখানে রেইনফোর্সমেন্টে কোনো অ্যাঙ্করেজ নাই, এখানে কোনো অ্যাঙ্করেজ নাই, তাহলে যখন বিল্ডিংটা সরবে তখন এই রিভার গুলো কি ছিঁড়ে বাইরে হয়ে যাবে না? হ্যাঁ জি স্যার, বের হয়ে যাবে। এই একটা জন্য হচ্ছে সম্ভাবনা থাকে। একটা অ্যাঙ্করেজ প্রোভাইড করলে কি, এখানে একটা অ্যাঙ্করেজ এভাবে আছে, তখন হচ্ছে ভূমিকম্প হইলেও কি আসে, এখানে তো কলাম আছে, তো কলাম বুঝছি থেকে কি স্যার। হতে পারে না, বিমটা ছিঁড়ে বের হয়ে আসতে পারে না, বুঝতে পারছো? জি হ্যাঁ স্যার। জি স্যার, জি তাহলে স্যার। তো স্যার এটা এমনি দেওয়া উচিত, লাগুক আর না মানে লাগুক। এমনি দেয়া দে হয় তো, কিন্তু দে তো। তারপরেও আমাকে দেয়া লাগে, তারপর এটা তো একটা কারণে হতে পারে, তাছাড়া আমাদের তো আরো যেটা বললাম যে ওইগুলো দিতে হয় আর কি, বন্ডিং এর কারণে দেয়া লাগে, তারপর হচ্ছে ওইটা হচ্ছে তোমাদের ওই ভূমিকম্প ওইটার জন্য দেয়া লাগে। জি স্যার, বুঝছি। এখন দেখো এটা বলছে কি অ্যাঙ্করেজ আমাদের প্রোভাইড করার নিয়ম আছে কিছু, অ্যাঙ্করেজ প্রোভাইড করলে আমরা কিভাবে অ্যাঙ্করেজ প্রোভাইড করব, মেইন রেইনফোর্সমেন্ট কোনটাকে বলা হয়, যদি তোমাদের হচ্ছে এগুলো কিন্তু পরীক্ষা থাকবে, মনে করো রিভারের এটাকে কি বলা হয়, এগুলোকে আমরা বলি মেইন বার, এগুলোকে কি বলা হয় আমি মেইন বার। মেইন বার, আর এগুলোকে কি বলি আমরা স্টিরাপ বা টাইবার বলি, এগুলোকে কি বলি টাইবার টাইবার। বলি, এগুলোকে আমরা এটা হলো মেইন বার, এটাকে বলে টাইবার। এখন দেখো এখানে কি বলছে যে মেইন রেইনফোর্সমেন্ট যখন আমি ব্যান করে দিব, মানে এটা হচ্ছে আমার অ্যাঙ্করেজ বা ব্যান্ড বা হুক, এই ল্যান্ডটা কত হতে হবে, এই ল্যান্ডটা হতে হবে আমার 12D। 12D মানে হচ্ছে কি, যদি এই রিভারটা যদি 16 মিলি ডায়া হয় তাহলে আমার কত মিলিমিটার দেয়া লাগবে, 12 ইন্টু আরো 12 মিনিট। 16 যত আসে, আসলে 16 না, এটা তো ইঞ্চিতে নিয়ে আমরা কনভার্ট করে পাঠাবো আর কি, মানে এত ইঞ্চি আমাকে এই ল্যান্ডটা দেয়া লাগবে। আর যদি আমি এখানে একদম হুকের মতো প্রোভাইড করি তাহলে এটা দেয়া লাগবে আমাকে 4D পরিমাণ, কি দেয়া লাগবে এখানে 4D। 4D দেয়া লাগবে, মানে এই পাশে যদি আমি হুক করে দিই তাহলে আমাকে কম দেয়া লাগবে, আর যদি আমি হুক না করি তাহলে আমাকে এই ল্যাম্পটা কি দেয়া লাগবে 4D বেশি দেয়া বেশি লাগবে। দেওয়া লাগবে। কিন্তু স্যার এই যে 90 ডিগ্রি হুক না করে যদি দিই তাহলে স্যার ওটা তো সেফ না, যেটা তো কোনটা? 12টি, যে 12টি দিচ্ছে এটা তো সেফ না, এটা তো না ছুটে না যেতে না, পারে। সেফ সেফ, এই কোড যেটা বলছে এটা অবশ্যই সেফ থাকবে, যদি এখানে বেশি পরিমাণ লেন্থ প্রোভাইড করো তাইলে বেশি না। অনেকে প্রবলেমটা কোথায় হয় বলি তো, মানে প্রবলেমটা যেখানে হয় সব জায়গায় হুক দেয় কিন্তু প্রবলেমটা কোথায় হয় তোমাদের বলছে আমি হুক দিলে এখানে মাত্র ধরো 2 ইঞ্চি দিলে আমার এনাফ, কিন্তু আমি হুক না দিলে আমাকে এখানে বলছে 6 ইঞ্চি দেওয়া লাগবে, বুঝছো? কিন্তু মানুষরা যেটা ভুল করে ওরা হচ্ছে হুক না দিয়ে এখানে 2 ইঞ্চি ফালায় রাখে, এইটা সেফ না। আমার কথা বুঝে গেছে? জি স্যার, এটা বলতেছি। মানে এটা সেফ না, মানে এটা কখনো সময় দেয় না, ম্যাক্সিমাম জায়গায় এরকম দেয়, যখন আমরা টাইবার দেই না মানে এইটাকে দেখা যায় এভাবে এভাবে দিয়ে দেয়, বুঝছো? কিন্তু মানুষেরা যেটা করে মানে যারা ওয়ার্কাররা যেটা করে তারা হচ্ছে জাস্ট এখানে এভাবে এভাবে ফালাই দিয়ে দেয়, আর কিছু করে না, কিন্তু এটা সেফ না। যদি বেশি পরিমাণ ল্যাম্প দাও তাইলে ঠিক আছে, কিন্তু ল্যাম্প না দিয়া যদি এভাবে না হয় কি করতে হবে, এভাবে হুকের মতো করে দিতে হবে, বুঝে গেছে? জি স্যার। জি স্যার। এইটা হচ্ছে মেইন রেইনফোর্সমেন্টের কারণে অবশ্যই কি হতে হবে একটু মানে 4D এর মানটা অবশ্যই 2 ইঞ্চি থেকে যদি 2.5 ইঞ্চি থেকে ছোট আসে তারপরও 2.5 ইঞ্চি সমান বা বেশি দিতে হবে, এটা মাস্ট। মানে 4D যদি 2.5 ইঞ্চি থেকে কমও আসে তারপরও তোমাকে 2.5 ইঞ্চি থেকে অলওয়েজ বেশি দেয়া লাগবে। এখন বলছে তোমাদের হচ্ছে যেটা হচ্ছে টাইবারের ক্ষেত্রে অলওয়েজ হয়তো তোমরা এই টাইপের জিনিস দেখছো, এ বরাবর থাকলে 2.5 ইঞ্চি বা 60 দিতে হবে, এবং এ বরাবর থাকলে কি এ বরাবর দিলে 135 ডিগ্রিতে 60 বা 2.5 ইঞ্চি বেশি দেওয়া লাগবে। নরমালি আমাদের এটা তেমন একটা সেফ না, আমরা তাই এই জিনিসটা ইউজ করি না, আমরা তাই স্পিডআপ বা টাইবারের জন্য আমরা ম্যাক্সিমাম এটা হচ্ছে আমরা ইউজ করি। এখন তোমাদেরকে নরমালি একটা জিনিস বলি, তোমরা কখনো প্র্যাকটিক্যাল কাজ দেখছো, মানে প্র্যাকটিক্যাল কাজ বা কারো বাসায় কাজ হয়েছে এরকম দেখছো? জি স্যার, দেখছি। আচ্ছা, তোমাদের যদি ওখানে অ্যাঙ্করেজের জন্য এসিআই কোড লিখতে বলি, অ্যাঙ্করেজের জন্য এসিআই কোড লিখতে বলে এই 3টা পয়েন্ট এখানে লিখে দিতে হবে। এই 3টা পয়েন্ট এবং ছবি সহ কোশ্চেন থাকতে পারে 10 মার্কের, প্রায় 10 মার্ক বা 7 মার্ক বা 8 মার্কের কোশ্চেন থাকতে পারে। তো এটার কোশ্চেন কি হবে? এবার রাইট ডাউন দ্য এসিআই কোড ফর অ্যাঙ্করেজ এন্ড হুক ফর মেইন বার এন্ড স্টিরাপ। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন তোমাদের মনে করো বাজারে রেইনফোর্সমেন্ট ইউজ করে তোমাদের বানায় কারা কারা, ভালো ভালো যদি কোম্পানি বলি তোমাদের নরমালি তোমাদের আছে, তোমাদের বিএসআরএম আছে, এএসআরএম আছে,
তাছাড়া তোমাদের আরো কিছু স্যার কিছু বন্দর আছে, বন্দর। আর বন্দর স্টেট বন্দর স্টেট AKS তো এর মধ্যে বিএসআরএম টা বেশি এবং এটার একটু দামও বেশি। এটা তো এই জন্য লেখছে কেএসআরএম বিএসআরএম, এই দুটো আমি বেশি দেখতে পাই। বন্দর স্টিল এগুলো আমি ইউজ করতে দেখি নাই। এখন নরমালি দেখা যায় কি যে ওয়ার্কাররা আমাদের যে ব্যান করতেছি না, আমরা যেখানে ব্যান করতেছি, হ্যালো শুনতেছো? জি স্যার। জি স্যার শুনতেছি। তো মনে করো যে একটা 6 মিলি, একটা 6 মিলি, একটা 16 মিলি রিভার আছে, একটা 25 মিলি রিভার আছে। তো যারা ব্যান করে তারা দেখা যায় কি একটা কাঠের উপর তোমার এই পাশে দুটা রড ঢুকানো থাকে, ঢুকানোর পরে হচ্ছে এখানে রেখে ওই পাশে আড়া দিয়ে হচ্ছে এটা ব্যান করে ফেলে। স্যার এইটাকে কি বলে? হ্যাঁ, এই জিনিসটাকে কি বলে স্যার? কাঠ দিয়ে যে বানায় স্যার, বেকা করে স্যার ওইটা আমি লেবাররা। জানি না, এটা ওয়ার্কার নতুন না। স্যার এটা তো স্যার আপনার 200টা রড আপনার কাঠের মধ্যে লাগাইয়া তারা পাকা করে ওটার মধ্যে ইট রেখে তারপরে আপনার যে হ্যাঁ, 400টা রড বা তুমি কি ওইগুলো জিয়ান আপনাকে বলতেছো? পাকা করে। তানিম বলতেন স্যার, তানিম। তানিম বলতেছো। তুমি জিনিসটা ঠিক বলছো, কিন্তু ওয়ার্কাররা এখানে একটা জিনিস ভুল করে। এখানে একটা জিনিস সবচেয়ে বড় একটা ভুল করে জিনিসটা আসলে কি দেখো, যে তুমি যদি একটা 200টা দিয়ে একটা 200টা জিনিসটা বাঁকাও, তাহলে দেখা যায় যে জিনিসটাতে নরমালি যেটা হয় যে তোমরা কি বিএসএম থেকে রড কিনে আনছো, বিএসএম থেকে রড কিনে আনার পর দেখা যায় একটা 25 মিলি রিভার কিনে নিয়ে আসছে, 25 মিলি রিভার। ভালো মতো শুনি, 25 মিলি রিভারে যখন ব্যান করতে যায়, দেখা যায় মাঝে মাঝে প্রায় দেখা যায় রডটা ভাঙা গেছে। কেউ মনে হয় জিনিসটা কখনো খেয়াল করে না, প্র্যাকটিক্যালে কাজ করতে গেলে নরমালি তো এইভাবে ব্যান করে না, ওরা ব্যান করে নিয়ে আসে। স্যার আমাদের বিল্ডিং করা হয়েছিল তো স্যার, আমি তো টোটালি জিনিসটা দেখছিলাম, তারা তো দেখলাম যে মোটামুটি সবকিছু ঠিক ছিল, কোনোটা আমি ভাঙতে দেখি। বলতেছো না, ব্যান্ড না হইলে তোমার এখানে স্ট্রেস অনেক, লোকাল স্ট্রেস অনেক বেশি জেনারেট করে, যে এখানে ম্যাক্সিমাম পরিমাণ ইলংগেশন আসে। ম্যাক্সিমাম কি আছে তোমার ইলংগেশন আসে বলে। তোমার এটা জিনিসটা আমি কিভাবে বুঝাইতে পারি, আসলে এমন তো কোনো কিছু নাই, এমন কিছু পাইতেছি না যে এই জিনিসটা উদাহরণ দিতে পারি। স্যার ভাঙাটা তো স্বাভাবিক স্যার। এটা করে কেন? তোমাদের ব্যান্ড তো আমাদের করা লাগবে। সো নরমালি ওয়ার্কাররা যেটা করে, যেটাও তানিম একটু বলতেছে, যে এখানে একটা 200টা বা 300টা রড দিলে 25 মিলি 12 দেখা যায় এখান দিয়ে ব্যান্ড করে, 16 মিলি 12 এই সেম জায়গায় ব্যান্ড করে, আবার তোমাদের 10 মিলি 12 জি স্যার, জি সেম জিনিসটা ব্যান্ড করে। এই জিনিসটাতে ভুল হয়। মোটা জিনিস যখন তুমি অল্প এরিয়াতে ব্যান্ড করতে যাবা, মোটা জিনিস যখন অল্প এরিয়াতে ব্যান্ড করতে যাবা, একটা মোটা জিনিস, এটা কিন্তু এখানে লেখা নাই আর কি, তোমাদের সিটে লেখা নাই, তখন দেখা যায় এই জায়গায় অনেক বেশি স্ট্রেস জেনারেট করে, বুঝছো, মানে মোটা রিভারটার জন্য। জি স্যার। যার সেটা ফলে তো দেখা করবে, যায় কারণ এরিয়া তো অল্প। হ্যাঁ, মানে অনেক বেশি ইলংগেশন হইতেছে না এটাকে। যে দেখা অল্প যাচ্ছে এরিয়াতে অনেক বেশি হ্যাঁ, press করতেছে। অল্প এরিয়াতে, মানে এই ব্যান্ডের জায়গাটা তো হচ্ছে অল্প একটু এরিয়া, অল্প একটা ছোট্ট একটা রিভারের মাঝখান দিয়ে আমি ব্যান্ড করে ফেলতেছি, এবং যার ফলে দেখা যায় ম্যাক্সিমাম টাইম রিভারটা ভাঙা যায়, এবং ওয়ার্কাররা বলে যে কোন কোম্পানির রিভার আনছেন, আপনার কোম্পানির রিভারের রড ভালো না, রড ভাঙা গেছে। কিন্তু আসলে ডিএসআরএম কোম্পানির কোনো দোষ নাই, কেএসআরএম এর দোষ নাই, বন্ড স্টিলের দোষ নাই। এই ক্ষেত্রে আমাদের আসলে মানে কোন রিভারের রেসপেক্টে কোন রিভার ব্যান করা লাগবে, এটা কিছু তোমাদের কোড আছে, বুঝছো। নরমালি তোমাদের হচ্ছে 3 নাম্বার থেকে 8 নাম্বার বার, 3 নাম্বার বার থেকে 8 নাম্বার বার হচ্ছে আমরা 6 ডিবি, 6 ডিবি মানে যতটুকু আসে ওই বারের রেসপেক্টে আমাদের ব্যান করা হবে। মানে 25 মিলি বারের জন্য আমাদের নির্দিষ্ট বারের নির্দিষ্ট ডায়া, মানে হচ্ছে নির্দিষ্ট ডায়াকে ধইরা তারপর আমাদের ব্যান করা লাগবে। মানে তোমাদের ফিল্ডে কি করে জানো, এরকম গোল গোল জিনিস থাকে, এই দিক দিয়ে রড যায়, এই বরাবর দিয়ে রড যায়, রড যাওয়ার পরে মেশিন দিয়ে টান দিয়ে এইভাবে ব্যান করে ফেলে, বুঝতে পারতেছো? হ্যালো, জি স্যার। যেটা স্যার। না ছোট স্যার, না ফিল্ডার। স্যার বুঝি না, আবার একটু বলেন। আচ্ছা, মানে আমি যেটা বলতেছি মানে হচ্ছে তোমাদের কোন রিভারটা 25 মিলি রিভারের ক্ষেত্রে কত ডায়াতে ব্যান করতে হবে এরকম কিছু কোড দেয়া আছে, এবং 16 মিলির জন্য সেটার জন্য এই ডায়াটা আরো অল্পতে ব্যান করা লাগবে, 12 মিলির জন্য ডায়াটা আরো ছোট হবে, বুঝছো। এরকম গোল গোল মেশিন থাকে, এখান থেকে মনে করো যে রডটা ঢুকার পরে এই পাশ থেকে কোনো একটা মেকানিক্যাল হ্যান্ডেলের মাধ্যমে ব্যান করে এখান পর্যন্ত এভাবে ব্যান করে ফেলে। সিমিলারলি যখন 12 মিলি ঢুকানো হয়, এই ডায়াটা থেকে কম, এ বরাবর ঢুকানোর পরে কি করা হয়, এই পাশে ব্যান করে ফেলে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। তানিম তোদের বিল্ডিং শেষ। না না, বিল্ডিং শেষ হবে না, বিল্ডিং কিছু হবে না। আমি আমাদের সময় দেখছি যে আমাদের ওয়ার্কাররা কাজ করার সময় প্রায় দেখা যাচ্ছে রড বারবার ভাঙ্গাই যাচ্ছে, মানে 16 মিলি 20 মিলি রিভার বারবার ভাঙ্গা ফেলতেছে। মানে ফুটিং এর ম্যাক্সিমাম টাইম হচ্ছে 20 মিলি তো ফুটিং ইউজ করে, ফুটিং এ দেওয়ার সময় দেখা যায় ভাঙ্গা গেছে, না হয় দেখা যায় এখানে হালকা রিভারের মধ্যে ক্র্যাক আসে।
এই তাহলে জিনিসটা স্যার দেয়া- এমন কন্ডিশন হলে আমরা স্যার ডায়াটা কমাই দিব স্যার হুকের। ডায়া বাড়াই দিব। ডায়া বাড়াইতে হবে, মানে বড় ডায়াটা এরিয়া বাড়াইতে হবে না সরি স্যার। হ্যাঁ ডায়া বাড়াই দিলে কি হবে দেখো, বড় এরিয়া বরাবর সেই ইলংগেশন হয়েছে। ডায়াটা কম থাকলে কি হয়, যে অল্প একটু এরিয়ার মধ্যে ইলংগেশন হলে অল্প এখানে লোকাল স্পেস তখন ব্রাশ যে হয়ে যায় যে স্যার। জায়গাটা বেন্ড হচ্ছে ওই জায়গাটা একটু বেশি এরিয়া পায় আর কি। স্যার তো ক্লিয়ার এটা স্যার। তোমরা নেওয়ার জন্য। প্র্যাকটিক্যালে কাজ করলে হয়তো তোমরা এটা দেখতে পারো, বা তোমরা যখন ছোটখাটো বিল্ডিং যেখানে তোমরা হয়তো মেকানিক্যাল বেন্ডিং করা পসিবল না, মানে মেকানিক্যাল বিল্ডিং করে আনা পসিবল, তখন হচ্ছে এটা একটা প্রবলেম করো। বড় বড় 10 তলা 12 তলা প্রজেক্টটা তো এরকম দেখবে না, ছোট বড় বিল্ডিং এ দেখলে তখন ওয়ার্কাররা দেখলে তখন ধমক দিয়ে ঠিক করে দিবে আর কি, যে এরকম করবে না, এভাবে দেখ। স্যার রিভারের জন্য কি নির্দিষ্ট কোনো ডায়ার বার আছে, আছে, স্টিল আছে নাকি স্যার যে কোনো স্টিল ইউজ করা যায়? মানে এবার তোমার কথা বুঝতে পারছি না, মানে হচ্ছে ও আচ্ছা এটা ডায়া কত হবে, কি স্যার রিভারের জন্য? হ্যাশ টি থেকে হ্যাশ 8 পর্যন্ত রিভার ইউজ করলে, হ্যাশ টি থেকে হ্যাশ 8 পর্যন্ত রিভার ইউজ করলে এটা 6D মানে হচ্ছে 3 ইঞ্চিরে 6 দিয়ে গুণ করো, যত আসবে সেটা ডায়া এত হবে, বুঝছো? জি স্যার 6D। জি স্যার। আর জি স্যার, বুঝতে তোমার 9 থেকে 9 10 11 এর জন্য 9 10 বা 11 এগুলোর জন্য তোমাদের ইউজ করা লাগবে হচ্ছে তোমাদের 8D, মানে এটার জন্য 8D এর রেসপেক্ট হচ্ছে তোমাদের মানে গুণানো লাগবে আর কি। আরো আছে, আমার এগুলো খেয়াল নাই আর কি, বা এটা দেখা লাগবে আর কি, আমার শিখে আছে বইয়ে আছে, তাও এগুলা আচ্ছা স্যার, বলো। স্যার এটা তো কমন সেন্স স্যার। মনে করেন আমি একটা 10 সুতার রডকে আমি 2 সুতার রড দিয়ে 2 সুতার রড দিয়ে যদি বাঁকাতে যাই, 2 সুতার রডটাই তো স্যার আগে বাঁকাই যাবে 10 সুতার না আগে। না, ওরা তো এরকম করে না, ওরা তো কি করে, এখানে একটা 2 সুতা রাখে, এখানে একটা 2 সুতা আর রাখে, এটা এখানে একটা আপনার 2 সুতা রাখে, তারপর টান ত্রিভুজের দেয়। মতো। বা এরকমও করে না, ওরা কি করে জানো, তোমার এরকম একটা কাঠ থাকে, বুঝছো, এরকম একটা কাঠ থাকে, কাঠ থাকার পরে এই যে মানে কাঠটা আমি ঠিক রাখতে পারতেছি না, মানে মোটা একটা কাঠ থাকে, বুঝছো, টেবিলের মতো স্যার, টেবিলের মতো টেবিলের না? উপরে এরকম একটা আংটার মতো হয়ে থাকে, তারপর এখান দিয়ে ঢুকানোর পরে হয়ে বাঁকায়। তো বাঁকায়, মানে জি এটা স্যার। বাঁকায় এই রিভারটা বাঁকতে পারে না, জি স্যার, এইভাবে। রিভারটা এত ভিতরে ঢুকানো থাকে যে ওটা বাঁকায় আনা যায় না, বুঝতে পারছো? এখন জি স্যার, ওয়ার্কারও তো স্যার জানি বানায়। জি স্যার, জি স্যার, বুঝছি। ওয়ার্কারও তো সব মানে তোমার হচ্ছে সববারের জন্য ওরা সেম টাইপের একটা মেশিন ইউজ করে, এটা একটা ঝামেলা আর কি। তো এটার জন্য যদি রিভার ভাঙা যায়, বলা দরকার নাই যে আমার রডের কোম্পানি খারাপ বা বাদের রড আনছি বা বিল্ডিং ভাঙা যায়, এটা আসলে ভাবার কিছু নাই। আচ্ছা এটাও কি কোশ্চেন আসতে পারে? না, এটা আসবে না, এটা তো এমনি বললাম। বলো তো, আমি যদি এফ প্রাইম সি মনে করো একটা কম্পিউটার কম্প্রেসিভ স্ট্যান্ড যদি কম্প্রেসিভ স্ট্যান্ড যদি আমি 8000 পিএস এর একটা কংক্রিট বানাই, হ্যালো তোমরা শুনতেছো? জি জি স্যার। স্যার। তাহলে আমি এফ ওয়াই, তোমাদের কাছে কোশ্চেন থাকলো, এফ ওয়াই 60 পিএসআই রড ইউজ করব নাকি 72 পিএসআই রড ইউজ করব? তবে আমি বলি একটা বিম আছে, বিমে আমি এখানে রড দিব আর এখানে কংক্রিট দিব কত পিএসআই এর? 8000। এখানে রিভারটা রিভারটা কি 60 দিব নাকি 72 দিব বলতে পারবা? স্যার কেমনে বলতে? তোমরা ভাবো কেমনে কোনটা দিব? স্যার বাড়াই দিই স্যার 72। না স্যার কমাই দিব 60 স্যার কমাই দিব। কেন? তার তাহলে কারণ লোডটা কম পড়বে বিমের উপর। কম্প্রেশন কম আসবে। কম্প্রেশন কেন কম আসবে? না টেনশন কে আসবে না? নরমালি বলি তোমাদের হচ্ছে 8000 পিএসআই কংক্রিট বানানো মানে কি লোড বেশি তো বলবো। আচ্ছা নরমালি হচ্ছে তোমাদের 60 জন্য হচ্ছে তোমাদের স্ট্রেইন কাপটা এটা হচ্ছে 60 কেএসআই এর জন্য, বুঝছো? দেখো এখানে ইলংগেশন হওয়ার ক্ষমতাটা কি অনেক বেশি না? এটা স্ট্রেইন কার্ভ রাখছি 60 কেএসআই এর। জি স্যার। যত বড় স্টিল রাখা হয় তখন তত দেখা যায় হচ্ছে তোমাদের ইলংগেশনটা কম হয়, বুঝছো? দেখা যাচ্ছে তুমি 8000 পিএসআই এর মানে হচ্ছে কি অনেক বেশি লোড করবে, তখন যদি তুমি এখানে যদি রিইনফোর্সমেন্ট দাও, রিইনফোর্সমেন্টের ইলংগেশনের মানে টেন্ডেন্সিটা কম আর কি। এজন্য আমরা যত যত বেশি কংক্রিটের স্ট্রেন্থ ধরি তখন হচ্ছে আমরা রিইনফোর্সমেন্টের মানে ইলাস্টিকটা আমরা কমাই নেই, বুঝছো? জি স্যার। আচ্ছা আরেকবার বলেন স্যার। না স্যার বুঝি নাই। তো এখানে এখন কোনটা দেব স্যার? 60 দেব নাকি স্যার 72 দেব? কোনটা 60 দিব 60। আচ্ছা কেন? রাইট। মানে এটা আমার কোডে ফোর্স বিএনবিসি কোডে এখনো 60 বলা আছে। স্যার লোড বেশি আসলে আমি কম কেন দিব? লোড বেশি আসলে আমি কংক্রিটের ইল্ডারে কমায় ধরি, কারণ হচ্ছে তোমাদের অনেক স্যারও একটা রিসার্চ করতেছিল এটার উপরে, স্টিলের ক্ষেত্রে অনেক স্যার একটা রিসার্চ করতেছিল, একদিন বলছিলাম
তো নরমালি যেটা হয় তোমাদের যখন 60 কেএস এর স্টিল থাকে, এটা স্ট্রেস স্ট্রেন কার্ভটা এমন, আমার এক নাম্বার স্লাইডটাতে তোমরা খুলে দেখো একদম স্টিলের ক্ষেত্রে, এবং যখন 72 কেএস এর ক্ষেত্রে দেখা যায় তোমার এটা কি ক্রিপ না ক্রিপ কম হয়, এবং এটা হচ্ছে 72 কেএস এর, বুঝছো? হ্যালো, এলongation কম হয় মানে এই ক্ষেত্রে দেখো স্ট্রেন কোনটার বেশি বলো তো? স্ট্রেন নিতে স্যার পারবে কোনটা বেশি? 60 60 বেশি স্ট্রেন নিতে পারবে। তো দেখা যায় যে তুমি যদি কংক্রিটে বেশি লোড দাও, তখন আমরা চাবো যে আমার কংক্রিটে বেশি পরিমাণ স্ট্রেন আছে। তুমি দেখো যে 50 60 যদি রড ইউজ করো, দেখা যেতে পারে আমার এখানে দুইটা রড দিতে পারে, কিন্তু রডের ইলংগেশনের ক্ষমতাটা হচ্ছে বেশি। 72 দিলে দেখা যেত আমার একটা রড দেয়া লাগতো, কিন্তু আমার এটা ইলংগেশনের ক্ষমতা কি আসলে আমার কম। কম। তো স্যার সহজ ভাষায় বলা যায় না স্যার, বিমের উপর লোডটা বেশি বলবে স্যার? না, এত সোজা ভাষার দরকার নেই, এটা বুঝে গেছে। আচ্ছা, এখানে ম্যাথ আছে একটা, ম্যাথটা পরে দেখতেছি আমরা লাস্টে দিয়ে। ম্যাথ তো প্রথমে স্যার ম্যাথ আজকে না করি স্যার, থিওরি গুলো পড়তে হবে না। আজকে কি বার? তোমাদের তো আমি নেক্সট উইক জবাবই পড়তে হবে বন্ধু, সবই পড়তে ভিডিও দিয়ে হবে। দিলেন একটা স্যার, ম্যাথের ভিডিও দিলেই তো হলো স্যার। জি স্যার, আমরা নেক্সট ক্লাসে ম্যাথটা জমা দিয়ে দিব, ম্যাথটা আজকে করি, থিওরি লাস্টে গুলো থিওরিটা পড়ব। জাস্ট একটু মুখে বলে দিই। ম্যাথ ছোট একদম, কিচ্ছু নাই, আমি মুখে বলে দিব। নে এবার ম্যাথই আগে করতে হবে না, তো ভালো আছে। দেখো এখানে কি বলছে, একটা বন্ড বের করতে বলছে WSD তে, এফএস বলা আছে 20000 পিএসআই, এফ টাইমস 3000, এফওয়াই দিয়েছে কত 40000 পিএসআই। বলছে এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা দিয়ে দিছে, আমি পরীক্ষায় শেয়ার ফোর্স ডায়াগ্রামটা দিব না, বুঝছো? বলছে ডেড লোড দেয়া আছে 4.83, লাইভ লোড দেয়া আছে 3.43, এবং এখানে একটা বিম দেয়া আছে। কি দেয়া আছে? এখানে একটা বিম দেয়া আছে। হ্যালো, জি জি স্যার। স্যার। একটু আগে সুবন একটা জি শিমুল একটা কোশ্চেন করছিল, স্যার ডি কোনটা? দেখো ডি কত দেয়া আছে এখানে, 5 ফিট 23.5 ইঞ্চি। ইঞ্চি। আচ্ছা, এখানে বলে দিয়েছে তোমাকে যে এটা হচ্ছে ফেস, এখানে কটা লিভার দেয়া আছে দেখো, দুইটা 10 মিলি বার দেয়া আছে। কি দেয়া আছে? একটা টপ দেয়া আছে। ক্র্যাঙ্ক বারটা কি দেয়া আছে আমাকে? এখানে ক্র্যাঙ্ক বারটা দেয়া আছে আমার দুইটা 10 মিলি বার, উপর থেকে ক্র্যাঙ্ক করে নিচে নামছে। এবং বটম বারটা কি দেয়া আছে? দুইটা 7 7 নাম্বার। 7 মিলি বার দেয়া আছে। ঠিক আছে, এগুলো আমাকে দেয়া আছে, এবং এখানে একটা শেয়ার স্যার ক্র্যাঙ্ক বারের ওখানে ওটা কি এক্সট্রা টপ আরেকটা দেওয়া আছে যে? যেটা লম্বা এসে বের হয়ে আসছে, জি স্যার। এটা একটা টপ। ওটাও স্যার দুইটা 10-এর নাকি? এটা 200, হ্যাঁ এটা দুইটা 10, নিচে নেমে আছে দুইটা 10, আর এখানে দুইটা 7 দেয়া আছে। হ্যাঁ স্যার, ওই যে যেটা একটু লম্বা হয়ে গেছে স্যার, ওটাও দেখা যাচ্ছে দুইটা 10, মানে কি ওটাও 10 সুতার দুইটা করে? এই ক্র্যাঙ্কটা নিচে নেমে দুইটা 10 মিলি এখান থেকে না এসে স্যার, ক্র্যাঙ্ক না, এক্সট্রা টপটা স্যার, এক্সট্রা টপ। একশো টপ দুইটা 10, এই যে দুইটা 10 দেয়া আছে। আচ্ছা ঠিক আছে। এই ম্যাথ আসলে তোমাদের 10-12 মার্কের ম্যাথ এরকম আসছে। মেলামিল তোমাদের বন্ড থাকলে বন্ড পড়াবো, বন্ডের থেকে আসবে না, এখান থেকে আসবে। এখানে বলছে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা দেয়া আছে, আমি শেয়ার ফোর্স ডায়াগ্রাম দিয়ে দিব না। ঠিক আছে, ফর্মুলা কি লিখছিলাম আমি? ইউ ইকুয়াল কি ছিল? বি বাই কি ছিল? পাই ডি ইনটু কি ছিল? জেডি। পাই ডি ইনটু জেডি। জি এর মান কত বলছিলাম? 7/8, আর ডি এর মান এখানে কত দেয়া আছে? 23.5। 5 এখন বলছে আমাকে, বলছে ফেস অফ দা সাপোর্টে আমার কত কি পরিমাণ আসবে, টেনশনে কি আসবে, ইনফেকশন পয়েন্টে কি আসবে, এ বি সি। এখানে দেখো এ বি সি, আমি পরীক্ষাতে তোমাদের এ বি সি এভাবে তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এখন দেখো এ তে যদি আমি একটা টানি, বলছে ফেস অফ দা সাপোর্টে উপরে কি আসবে? টেনশন আসবে না? নিচে কি আসবে? কম্প্রেশন। নিচে আসলে রিভারের কোনো দরকার নাই, মানে উপরে আসলে কয়টা রিভার আছে বলো তো? এখানে টোটাল এখানে কয়টা আছে এই সেকশনে? চারটা। 4টা দেয়া আছে, দুইটা 10 মিলি, দুইটা 10 মিলি, টোটাল কয়টা 10 মিলি দেয়া আছে আমাকে এখানে? চারটা। 4টা 10 মিলি দেয়া আছে। আসলে এখন আমরা ম্যাথ করি। এখানে শেয়ার কত দেয়া আছে? 60 পয়েন্ট কত স্যার দেয়া এই আছে? শেয়ার ডায়াগ্রামটা স্যার এমন কেন স্যার, এটা বুঝিনি। শেয়ার ডায়াগ্রাম তো ইজি, এটা কিছুই না। আচ্ছা, দুইটা আলাদা আলাদা কেন? দুইটা আলাদা দুই পাশ দিয়ে আঁকছে আর কি, এটা কিছুই না। তোমাদের এরকম শেয়ার ডায়াগ্রাম না, তো দুইটাকে এভাবে এভাবে আঁকছে। ওমা, এইটা আবার কেমন হলো? এখন বইয়ের থেকে নেয়া আর কি। এখন দেখো নরমালি কি বলছে, শেয়ার ডায়াগ্রাম এখানে দেয়া আছে কত, ভি কত দেয়া আছে আমার? 60 পয়েন্ট, এটা তো ইউডিএল এর শেয়ার ডায়াগ্রাম মনে হয়। হ্যাঁ 60.3 দেয়া আছে। ঠিক আছে, এখন আমি তোমাদের বলছে প্রথমে কি বলছে আমাকে? প্রথমে বলছে, আচ্ছা আমি তোমাদের ফর্মুলা লিখে তারপর বুঝাই। আমাদের বন্ড স্ট্রেস ফর্মুলা কি ছিল? ভি বাই কি ছিল? স্যার পাই ডিবি আই জেডি। ইনটু জে ইনটু কি? ডি। জি D
বি কত পাইছো 60.3 3 এটা কি পে আছে কিন্তু কত হবে 1000 1000 এখন দেখো আমি একটু আগে সুবনকে আমি শিমুল এখানে স্যার। তোমার এখানে রেইনফোর্সমেন্ট কয়টা আছে উপরে 4টা 4টা আছে না আচ্ছা এখানে 4টা আছে তাহলে কি আসবে বলো 4টা কয় মিলিবার আছে 10 10 সুতা হ্যাশট্যাগ তাহলে 10 যে পাই ইনটু ডি কত হবে ডি কত হবে 10/8 10/8 এখন 4টা আছে তাহলে কত গুণ করা লাগবে 4 দিয়া হ্যাঁ তাই এটা total- কেমনে 4টা কেমনে বার করলেন স্যার 4টা আছে এটা বুঝলাম না স্যার জিনিসটা এটা কি সেকশন দেখে বের করতে ওই যে হবে দুইটা ক্র্যাঙ্ক বার আর দুইটা এক্সট্রা টপ তারও জে এর মান 7/8 আর কত ছিল 23 এই যে দেখো এখানে বলছে এ সেকশনে বের করতে ফেস অফ দা সাপোর্টে বের করতে বলছে কি পরিমাণ আসে এতে দেখো এখানে কি আছে দুইটা 10 মিলি আছে কি আছে এক্সট্রা আর ক্র্যাঙ্ক আছে কত দুইটা দুইটা 10 মিলি আবার ক্র্যাঙ্ক আছে তাহলে টোটাল কয়টা আছে এখানে এতে চারটা টোটাল 4টা এখন বুঝতে পারছো এতে 8টা টোটাল 8টা কিভাবে আসলো এ তো এখানে কাটছি ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে ঠিক আছে স্যার হ্যাঁ 4টা তাহলে এটাই করছে 60.3 5 হচ্ছে 0.85 4 ইনটু যে পাই ডি সব করে হচ্ছে এই জিনিসটা আসে 4 ইনটু পাই ডি বুঝছো 7/8 হচ্ছে জে আর এটা হচ্ছে ডি কত পাইছো 219 পিএসআই সেটা কি সাপোর্টে আমরা তো ওই যে এটা গুণ করে নিই ফাইন্যান্সিয়াল ইউটা স্যার ওইটাই করছি তুমি কত এখন 219 পাইছো না তুমি ইনটু 0.85 দেখো কত আসে এটা 219 আসবে কত আসে দেখো তো স্যার ফর্মুলাতে তো আমরা ফাইটা লিখি না এখন লিখবো স্যার এখন লিখো এটা ইউএসডি তে দিছে তো না এটা লিখতে হবে কত আছে দেখো 219 আসার কথা ফায়ার মান না স্যার 0.9 জানতাম আমরা স্যার এটা শেয়ার না শেয়ারে কত কত শেয়ারে কত ছিল তো স্যার 0.9 আর 0.85 এর জন্য কি কোনো ভুল হবে স্যার আর মোমেন্টে 0.9 ধরা লাগে শেয়ারে 0.85 ধরা লাগে তো তাও কোশ্চেন থাকতে পারে 0.9 তো সেম তো মোমেন্টের ক্ষেত্রে এটা তো শেয়ার এখানে শেয়ার আছে না আচ্ছা স্যার এই যে 0.9 আর 0.5 স্যার এটার জন্য কি খুব একটা চেঞ্জ আসবে বর্তমান কোডে কত জানো বর্তমান কোড হচ্ছে 0.75 তোমাদের 0.85 টা আমি তোমাদের ওল্ড কোড পড়াইছি স্যার আবার একটু বলেন স্যার শেয়ারে স্যার 0.85 শেয়ারে 0.85 কিন্তু বর্তমানে কত জানো এখন মানে কত স্যার? এখন 0.75 শেয়ারের জন্য 0.75 আর স্যার মোমেন্টে 0.9 মোমেন্টটা হ্যাঁ মোমেন্টটা হচ্ছে 0.9 মোমেন্টটা ঠিকই আছে কিন্তু শেয়ারটা 0.85 ছিল এটা অনেক আগের এই কোডে এখন সেটা কমাইয়ে সেটা আরো 0.75 করে দিছে মানে আরো সেভ করে দিছে আর স্যার ডব্লিউএসডি তে তো লাগবে না ডাব্লিউসি তে লাই কিন্তু ডাব্লিউসি তে আরেকটা মান আছে এটাকে রিডাকশন ফ্যাক্টর বলে না এটাকে সেফটি ফ্যাক্টর বলে ফ্যাক্টর অফ সেফটি আচ্ছা দেখো তো এখানে কত আসছে এটা স্যার ফেস এট দ্য সাপোর্ট মানে কি কত আসছে 219 আসে না কারো কাছে ক্যালকুলেটর নাই না স্যার আমার ক্যালকুলেটর হোস্টেলে তাহলে এটা আছে 219 এখন টেনশন বার যেখানে বলছে ক্র্যাক দেখো এখানে বলছে বি তে বলছে টেনশন বার যেখানে ক্র্যাক হয়ে গেছে মানে এই পয়েন্ট আসলে কয়টা আছে বলো তো এখানে ক্র্যাঙ্ক বার কয়টা আছে শুধু দুইটা 10 মিলি না জি স্যার জি স্যার আচ্ছা তো এখন এখানে 4 দিয়ে গুণ করছিলাম এখানে 2 দিয়ে গুণ করছি 3.96 সিমিলার আছে কারণ হচ্ছে আমরা 10 মিলি বাড়ি এখানে পাইছে 293 এখানে পাইছে 219 পয়েন্ট অফ ইনফ্লেকশন সি নাম্বার পয়েন্ট এই যে শেয়ারের মান তো ডিফারেন্ট ওটা শেয়ারের মান ডিফারেন্ট শেয়ারের মান এখানের জন্য যেটা আসে এটা তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল করে এটা বের করা লাগবে এখন দেখো সি পয়েন্টটা কয়টা বার আছে দুইটা 4টা কিভাবে সি শুধু সি পয়েন্ট কয়টা আছে মানে টোটাল 4টা আছে দুইটা 7 নাম্বার বার
সি পয়েন্ট বলতে এই জাস্ট এইটা উপরেরটা না, আচ্ছা স্যার ওইখানে শুধু দুইটা আছে। দুটো 7 মিলিবার দেয়া আছে। আচ্ছা এখানে দুটো 7 মিলিবার, এখানে শেয়ারও আলাদা। 7 মিলিবারের জন্য পাই ডি এর মান আসে তোমাদের হচ্ছে 2 ইনটু পাই ডি আসে 5.5। দেখো এখানে 2 ইনটু পাই ইনটু 7/8 এটা করছি। জি এটা স্যার করলে আসে বুঝছি 5.5, 5.5 440 আসে। এখন দেখো আমি তোমাদেরকে একটু আগে দেখাইছিলাম না এই দুটো ফর্মুলা, টপ বারের জন্য বটম বারের জন্য, এই ফর্মুলা জি দুটো। স্যার জি স্যার। এখন 6.7 রুট ওভার f টাইমস c 3000 psi করে 229 পাইছো টপ বারের জন্য। দেখো টপ বারের জন্য কত পাইছো তুমি? 289 289 পাইছো, যেটা হচ্ছে 229 293 এর কাছাকাছি। স্যার ডি এর জায়গায় কত বসেছে? এটা ডায়ে বসাইছো, ডায়ে বসাইছো। চারটার জন্য ডায়ে কত আসে? চারটার জন্য ডায়ে কত আসে আর কি? 10 নাম্বার আচ্ছা অর্ডার, রেইনফোর্সমেন্টের টায়ার রেইনফোর্সমেন্টের ডায়ে চারটার জন্য কত এইভাবে বসাইছো? 10 নাম্বার অর্ডার না স্যার? হ্যাঁ হ্যাঁ। এখন তোমাদের 10 নম্বর বারের এখন হচ্ছে তোমাদের বটমের জন্য এত পাইছো 419। এখন দেখো মানে প্রায় দেখো এই নিচেরটা কি কোনো সময় হচ্ছে গভর্ন করতেছে না, মানে পয়েন্ট অফ ইনফ্লেকশনে আমাদের যে শেয়ারটা আসতেছে সেটা বটম বারের শেয়ার থেকে কি আসতেছে সেটা আসলে বেশি আসতেছে, মানে ওই নির্দিষ্ট পয়েন্টে আমাদের কি আসতেছে বেশি। মানে এখানে 440 আসছে, কিন্তু ম্যাক্সিমাম লিমিট কত? 410 না? জি স্যার। 410। তারপরে এখানে এটা আমার স্লাইড নেই, তার এক স্যারের স্লাইড, আমার স্যারের স্লাইড আছে। স্যার এখানে লিখে দিচ্ছে যে তোমাদের আলটিমেটলি বেশি আসলেও আমার ওখানে আসলে ক্র্যাক আসলেও সেটা আসলে তোমার স্প্লিটিং ইফেক্ট হবে না। কেন স্প্লিটিং হবে না? কারণ ওই লেন্থ বরাবর আমার যে পরিমাণ স্ট্রেস আসে সেটা খুবই কম আসে, বুঝছো? লেন্থ বরাবর যে পরিমাণ আসলে বন্ডিং আসে সেটা অনেক কম আসে, যার ফলে হচ্ছে একটু বেশি থাকলেও তেমন কোনো ইফেক্টে আসলে আমার কোনো প্রকার ইফেক্ট করবে না, মানে আমার কোনো বন্ড স্ট্রেসে কোনো প্রকার ঝামেলা আসবে না। তাছাড়া আমরা রিভারে কি দিব? আমরা রিভারে অলওয়েজ এই পাশে কি দিব? আমরা ক্র্যাঙ্ক করে, মানে এখানে অলওয়েজ অ্যাঙ্ক করে দিব, হুক দিব, যার ফলে আমার এখানে কোনো প্রবলেম নেই। তো এত কিছু দেখানো লাগবে না, যদি পরীক্ষায় আসে জাস্ট হচ্ছে তোমাদের এই তিনটা জিনিসের কি পরিমাণ বন্ডিং আসবে ওই জিনিসটা দেখালেই এনাফ। স্যার ইনফ্লেকশন পয়েন্ট পর্যন্ত করে শেষ? হ্যাঁ, ইনফ্লেকশন পয়েন্ট পর্যন্ত করলে হচ্ছে আমাদের এখানে শেষ। আচ্ছা স্যার, আপনার যে বিমের যে স্যার পিকচারটা, ওইটাতে স্যার যেরকম বিম দেখা যাচ্ছে এটাতে তো স্যার অ্যাঙ্কর করা যাবে না, কারণ এটা দুই দিকেই বাড়ানো আছে। দুদিকে বাড়ানো থাকলে সমস্যা নেই, একদম লাস্ট পয়েন্টে একটা না একটা জায়গায় যারা অ্যাঙ্কর করা থাকবে, মানে অ্যাঙ্কর তো মাঝখানে করো না, অ্যাঙ্কর তো সাইড দিয়ে করা থাকবে। মানে স্যার ওই যে কলামের বাইরে যে করলে হবে? বাইরে দিয়ে করলে তো ওই অ্যাঙ্করিংটা পুরো ল্যান্ড বরাবরই থাকবে, এটা তো সমস্যা না। আচ্ছা তোমাদের এখন এখানে স্যার তাহলে আমরা সি পয়েন্ট পর্যন্ত করে ম্যাথ আচ্ছা শেষ করে মিনিমাম দিব? ক্লিয়ার যে এসিআই কোডে এই জিনিসটা, হ্যাঁ সি পয়েন্ট পর্যন্ত করে শেষ। মিনিমাম ক্লিয়ার ডিসটেন্স অ্যাবাউট দ্য বার, এটা কোশ্চেন থাকতে পারে। রাইট ডাউন দ্য এসিআই কোড ফর মিনিমাম ক্লিয়ার ডিসটেন্স বিটুইন বার। মানে কি জানো? মানে বলতে তোমাদের একটা রিভার হবে 100, একটা রিভার হবে 100, এই দুইটা রিভারের মাঝখানে কি পরিমাণ আমার ডিসটেন্স থাকতে পারবে, মানে থাকা লাগবে। কোশ্চেনটা আবার একটু বলবেন স্যার? Write down the ACI code for minimum clear distance between bars. তোমরা বাকিরা আসো না ঘুমাইতেছো? স্যার আছে। আছি স্যার। আচ্ছা স্যার আছে। মিনিমাম স্যার ক্লিয়ার আছি ডিসটেন্স আছি। অ্যাবাউট কিন্তু বার্স। স্যার ঘুম ধরে যাইতেছে স্যার। ঘুমাই যাও। মিনিমাম ক্লিয়ার ডিসটেন্স বিটুইন বার ACI কোডে বলা আছে। এখানে আর অল্প কয়েকটা পেজ আছে। বলতে কি সবগুলো শেষ করবো। হ্যাঁ shall not be less than nominal bar diameter, মানে একটা রিভার থেকে একটা রিভারের ডিসটেন্স কত হতে হবে? যদি মনে করো দুইটা 16 মিলি বার রাখো পাশাপাশি, তাহলে একটা 16 মিলি বার থেকে একটা 16 মিলি বারের মাঝখানে ডিসটেন্স কত হতে হবে? 16 মিটার। কথা বুঝে গেছে? হ্যালো? স্যার এটা কি ন্যূনতম নাকি ম্যাক্সিমাম? ন্যূনতম মানে ন্যূনতম থাকা লাগবে। বলছিলাম shall not be less than, মানে এর ছোট হতে পারবে না। আচ্ছা আচ্ছা। বলছে কত ডায়ামিটার? 16 মিনিট। মানে একটা 16 মিটারের দায়ের বার রাখছো, পাশে একটা 16 মিটার দায়ের বার রাখছো, তাহলে দুইটার মাঝখানে ডিসটেন্স অবশ্যই 16 মিলিমিটারের বেশি হতে হবে, বুঝছো? জি স্যার। আচ্ছা মনে করো এগ্রিগেট সাইজ, আমরা ওয়ার্কিং ফিল্ডে এগ্রিগেটের ইউজ করি 25 মিলির এগ্রিগেট ইউজ করি। কত মিলি?
25 থেকে ফোর্স এগ্রিগেট কত হয় 3.75 মিলিমিটার না? হ্যালো, তোমার কি এগ্রিগেটের সাইজ মনে আছে? ফোর্স এগ্রিগেটের সাইজ কত হয়? স্যার বুঝলে গেছি। এটা কবে বুঝে গেছি স্যার? 3.75 মিলিমিটারের বেশি। ছোট এগুলো তো বড় মনে থাকা লাগবে। 3.75 মিলি থেকে বড় হবে, 25 মিলি থেকে ছোট, 25 মিলি থেকে ছোট হয়ে যাবে। এটা হচ্ছে এসিআই কোডে আছে, মানে এটা হচ্ছে তোমার কোড ফলো করা লাগবে। বলছে তোমরা যদি 1.5 টাইমস বেশি হতে হবে, যদি তোমাদের ম্যাক্সিমাম এগ্রিগেট থাকে তোমাদের 15 মিলিমিটারের, তাহলে তোমাদের এটার 1/1/3 মানে হচ্ছে 2/3 না 4/3 এটা গুণ করো, তাহলে যত হবে তত পরিমাণ কি হতে হবে আমাকে ডিসটেন্স রাখতে হবে, অথবা 1 ইঞ্চি থেকে কি হতে হবে আমাকে ডিসটেন্সটা বেশি হতে হবে। বুঝতে পারছো কি বলছি? তা কেন না বলতে স্যার, পারবা? স্যার আবার বললে ভালো হয় স্যার। মনে করো একটা এগ্রিগেটের সাইজ হচ্ছে এতটুকু, তোমার একটা রিভার এখানে আছে, একটা রিভার আছে, এই এগ্রিগেটটা এই রিভারের মাঝখানে যেতে পারবে না স্যার। না স্যার, সেই ক্ষেত্রে কি হবে? মনে করো তোমার এগ্রিগেট ম্যাক্সিমাম এগ্রিগেটের সাইজ থেকে 1.5 গুণ বেশি হতে হবে। হ্যাঁ, যদি এখানে এই তিনটা থাকে তাহলে দেখা যাবে কি এখানে কোনো এগ্রিগেট থাকবে না, এখানে কোনো এগ্রিগেট থাকবে না, তখন দেখা যাবে দুটো এগ্রিগেটের মাঝখানে কি থাকবে? পানি আর সিমেন্ট থাকবে। তাহলে বন্ডিং ভালো আসবে? আসবে ভালো? না স্যার, না স্যার, সব মাঝখানে আটকে যাবে। মাঝখানে আটকে যাবে, মানে দেখা যাবে তোমাদের রিভারের উপর আটকে থাকবে। এটা একটা জিনিস বলছি। একটা বলছি কি রিভারের ডায়ামিটারের একটা বলছি, একটা হচ্ছে এগ্রিগেটের সাইজের উপর বলছি। আরেকটা বলছি কি, যদি তোমাদের দুইটা লেয়ারে প্রোভাইড করা থাকে, যদি রেইনফোর্সমেন্ট দুইটা লেয়ারে প্রোভাইড করা থাকে, তাহলে কি করতে হবে? তোমাদের বিমের ডিজাইন যখন পড়াইছিলাম তখন তোমরা দুই লেয়ারে দেখছো না রিভার দেয়া লাগে? এখানে একটা রিভার দিছো, এখানে একটা রিভার দিছো, ঠিক আছে? জি স্যার স্যার। দেখছি স্যার। এই ডিসটেন্সটা অবশ্যই তোমাদের 1 ইঞ্চির বেশি হতে হবে। কয় ইঞ্চির বেশি হতে হবে? 1 ইঞ্চির বেশি। 1 ইঞ্চির বেশি হতে হবে। তো তিনটা জিনিস তো বুঝা গেছে। আর কোনো কোশ্চেন আছে? জি স্যার, বুঝছি না, কোনো এখন কোশ্চেন আসো, আছে? আরো আছে। আরেকটা জিনিস যেটা বলছে তোমাদের অনেকে যেটা ভুল করে, তোমাদের এখানে একটা রিভার দিলে, এখানে যদি রিভার দাও, এখানে যদি রিভার দাও, উপরের রিভারটা অবশ্যই এটা উপরে দেয়া লাগবে, বুঝছো? উপরের রিভারটা কি করে? অবশ্যই এটা উপরে দেয়া লাগবে। তুমি কি করতে পারবা না? তুমি এখানে দিতে পারবা না। আমার কথা শোনা গেছে? বুঝা গেছে কি বলছি? তো সমান্তরালই তো হবে, সমান সমান মানে এটা উপরে। একদম উপরে দেয়া লাগবে, মানে বটম বারের একদম উপরে দেয়া লাগবে। কথা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের একটা জিনিস বলি। নরমালি মনে করো এটা একটা স্টিরাপ, এটা কি আছে? আমি স্টিরাপ আঁকছি বা টাইবার আঁকছি। এখানে একটা রেইনফোর্সমেন্ট আঁকলাম, এখানে একটা রেইনফোর্সমেন্ট লাগানো থাকে, এখানে একটা রেইনফোর্সমেন্ট লাগানো থাকে, এখানে একটা রেইনফোর্সমেন্ট লাগানো থাকে, এখানে একটা রেইনফোর্সমেন্ট লাগানো থাকে। রেইনফোর্সমেন্ট গুলো কিসের সাথে লাগানো থাকে মনে আছে? টাই এর সাথে লাগানো থাকে। কিসের সাথে? টাইগারের সাথে। যদি এমন হয় যে আমার উপরে আরেকটা রেইনফোর্সমেন্ট দেয়া লাগে, সেটা অবশ্যই এখানে দেয়া লাগে, তাহলে এই রেইনফোর্সমেন্টটা কিসের সাথে লাগানো থাকবে বলতে পারবা? হাওয়ায় বসবে। এটা তো হাওয়ায় বাসায় রাখতে পারবা না, এটা কিসের সাথে লাগানো থাকবে? এটাকে উপর থেকে টাইবার দিয়ে তুমি এখানে সুতা দিয়ে ঝুলে রাখবা, তখন এটা কি করবা? স্যার এখানে দিবই না স্যার। দিতে হবে তো। মনে করো তোমার 6টা দেয়া লাগবে, এখন তুমি কি করবা? তার ওই যে লম্বা লম্বা একটা রড দিয়ে দিব স্যার দুইটার মাঝখানে, তখন ওটার সাথে লাগিয়ে রাখবো। লম্বা লম্বি বলতে এভাবে? না স্যার, এই স্যার এই বরাবর। জি না স্যার, এই বরাবর না স্যার, পেট বরাবর। তখন যেটা করা লাগে, দাঁড়াও আইকো না। আমি আঁকতেছি না স্যার। তখন যেটা করা লাগবে, তোমার এখানে এটার উপর একটা একটা কি ছোট্ট মনে করো 12 মিলির একটা রিভার রেখে, 12 মিলি বা 10 মিলির একটা রিভার রেখে এটার উপর হচ্ছে এই রিভারটা এখানে রাখা লাগবে। জি স্যার, এটাই বলছি স্যার। ওটা রাখা লাগে, কারণ এটা কিন্তু তার স্যার এটা নিচে নিচে নেমে গেল না? এখানে রাখা না তো, সরি আমি তোমাদের ভুল বলছি। উপরেরটার সাথে বাঁধতে হবে, দাঁড়াও, উপরেরটার এখানে সাথে। উপরটার সাথে না, এখানে একটা রাখবে, এখানে একটা রাখবে, এখানে একটা রাখবে। তো এখানে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে জাস্ট এখানে একটা 12 মিলি বা 10 মিলি রিভার রেখে, তারপর এখানে রিভার রাখবো, এখানে জি রিভার স্যার, রাখবো। আমিও তো ওইটাই আঁকছিলাম স্যার। আর আমিও স্যার ওইটাই বলছিলাম স্যার। তো এটা কি কয়টা দিব? এটা আসলে বেশি দেয়া লাগে না, একটা বিমে যদি এরকম থাকে এখানে একটা দেয়া লাগবে, এখানে মাঝখানে একটা দেয়া লাগবে, সাইডে একটা দেয়া লাগে। তো দুই পাশে দুটো দিলেই তো হয়, মাঝখানে না দিলেও হবে। এটা দিতে দিলে তো তোমার বিমের মাঝখানে এটা স্যাগ হয়ে যাবে, নিচে এই মাঝখানে যে রেইনফোর্সমেন্ট আছে সেটা হ্যাঁ স্যাগ হ্যাঁ, হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, বুঝছো? জি স্যার। আচ্ছা,
এখানে তোমাদের মিনিমাম থিকনেস দেয়া আছে স্ল্যাব বা ওয়ালের জন্য 0.75 ইঞ্চ, বিম বা গার্ডারের জন্য দেয়া 1/2 ইঞ্চি ছোট হতে পারবে না, গ্রাউন্ডের সাথে বিম থাকলে 2 ইঞ্চি হতে হবে, যদি গ্রাউন্ডের সাথে থাকে তাহলে 3 ইঞ্চি দেয়া লাগবে। এগুলো তোমরা পড়ে নিবে আর কি, এগুলো থাকতে পারে, এত ইম্পর্টেন্ট না। স্যার মিনিমাম ক্লিয়ার ডিসটেন্স আমরা ওই 3টা পয়েন্ট লিখবো না স্যার? এত কিছু অনেক বেশি অল্প। অনেক বেশি। স্যার 1.5 ঘন্টা হয়ে গেছে স্যার। এখন তো হয় নাই, হয়েছে। এটা লাস্ট জিনিস, স্যার কাছে এটা পরে আজকে শেষ। এক সেটের থেকে বেশি হয়ে গেছে স্যার। কেন, আমি তো সব তো একসাথে দিব না, দেখা যাবে এখানে কোশ্চেন থাকবে তোমাদের অন্য সেটের সাথে। আচ্ছা তোমরা কি এটা নিজেরা পড়তে পারবো না? এটা করে নিও। পড়ান স্যার, সব পড়ান, সব শিখি বলবো। দেখো একটা জিনিস দেখা, একটা বিম আছে, বিমের ক্ষেত্রে আমরা কি করতে পারি, তোমাদের উপর থেকে ক্র্যাঙ্ক করে এভাবে আমরা লিভার নামা দিতে পারি, ঠিক আছে? অথবা আমরা কি করতে পারি, তোমাদের এখানে ক্র্যাঙ্কের ছেড়ে এখানে কি রাখতে পারি, শুধুমাত্র এক্সট্রা টপ রাখতে পারি, তাই না? হ্যালো, জি স্যার। এইটা দেখো আমরা হচ্ছে এটা হচ্ছে বার কাট অফ, এটাকে বলা হয় বার কাট অফ, ঠিক আছে? এখন বার কাট অফের একটা ব্যাপার আছে, বার কাট অফের জন্য আমাদের এখানে কিছু জিনিস দেওয়া আছে, বলছে এভরি বার শুড বি কন্টিনিউড এট লিস্ট এ ডিসটেন্স ইকুয়াল টু ইফেক্টিভ ডেট বি অফ দ্য বিম অর 12 বি beyond the point which theoretically no longer requires to resist the stress. Taro. 1/3 of the minus support to the extended whichever is greater. এখানে সেটা কি এক্সট্রা টপ নিয়ে পড়াচ্ছেন? হ্যাঁ তোমার বার কাট অফের জিনিসটা ধরো আমি এখানে কোনো ধারায় আচ্ছা বলি, এখানে এগুলো তো সব মুখস্থ রাখা আমার পক্ষে পসিবল না, দেখতে দেখে একবার না দেখলে আমার পক্ষে মুখস্থ রাখা যায়। স্যার আমাদের পক্ষেও না স্যার। কেন, তোমরা তো মুখস্থ করে পরীক্ষা দিতে হবে, আমার তো এখন একটা ভুলে গেছে, আমার একদিন দেখিনি। আচ্ছা দেখাচ্ছি কি বলছে এখানে, তোমাদের 1/3 minus the support is not less than 1/6, not less than 1/6 years time. এখানে আসলে কিছুই না, তোমাদের একটা বলি, ওইটা পুরো তোমার লাভ নাই। দেখো তোমরা আস্তে আসো, জি স্যার। আর দেখো এটা হচ্ছে মুভমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে? এটা মুভমেন্ট ডায়াগ্রাম আঁকলাম, এবার একটা লাইন টেনে দিচ্ছি। তাকে ঘুমাই গেছো? আসি আর কি, না থাকার মতো খিদায়। এখন দেখো কি বলছে, আমরা কি বটম বার দেই না নিচে? এখানে বটম বার দেয়া লাগবে না? জি স্যার। বটম বার বলছে তোমার 1/3 বটম বার অবশ্যই এখানে কলম থাকলে কলমের মাঝখানে কি করতে হবে, আমাকে পাঠাইতে হবে। যদি বটম বার তোমার যদি বটম বার লাগে তোমার 4টা, 1/3 মানে কত আসবে বলো তো? 4 এর 1/3 কত? 2টা না? মিনিমাম 1 পয়েন্ট সামথিং না? জি স্যার। মানে 2টা রিইনফোর্সমেন্ট বার অবশ্যই কোথায় দেওয়া লাগবে, আমাকে কলমের মাঝখানে ঢুকাই দিতে হবে। কথা বুঝতে পারছো? স্যার এটা কি টোটাল লেন্থের 1/3? না, টোটাল লেন্থ লিভারের 1/3। মনে করো যে আমার, আচ্ছা আমি একবার দেখাইতেছি। এখানে এটা যদি আমাদের মুভমেন্ট ডায়াগ্রাম হয়, মুভমেন্ট ডায়াগ্রাম হইলে আমাদের আলটিমেটলি আসলে নিচে রিভার দেওয়া লাগবে কতটুকু লেন্থ বরাবর? এতটুকু লেন্থ বরাবর রিভার দেওয়া লাগবে না? জি স্যার। তার মানে কি আমি একটা রিভার বানাইলে আমি জাস্ট এখন পর্যন্ত রিভার দিয়ে দিলে কি আমার কাজ শেষ? না স্যার।
তো এখানে এটা বলছে যে নিচে যে রিভার দিব তার মধ্যে নিচে যে রিভার দিব, রিভার যদি এখানে 3টা রিভার লাগে তাহলে 1/3 রিভার মানে 1/3 রিভার অবশ্যই কি করা লাগবে আমাকে এখানে সাপোর্টের মাঝখানে পাঠাইতে হবে। কোথায় পাঠাইতে হবে আমাকে? সাপোর্টে পাঠাইতে হবে, বুঝছো? জি স্যার বুঝছি, আর বাকিগুলো যে উপরে যাবে ক্র্যাঙ্ক। বাকিগুলো এখানে ক্র্যাঙ্ক মানে ক্র্যাঙ্ক হিসেবে বা এখানে ঝুলানো হিসেবে থাকবে, বুঝা গেছে? জি স্যার। এবং এখানে কলামের মাঝখানে এটলিস্ট কতটুকু ঢুকাইতে হবে? কলামের মাঝখানে এটলিস্ট 6 ইঞ্চি পরিমাণ 6 ইঞ্চি তোমাকে জিনিসটা আমাকে পাস করতে হবে। মানে কয় ইঞ্চি পাস করতে হবে এবার বলো? 6 ইঞ্চি। 6 ইঞ্চি পাস করতে হবে। আসলে তোমাদেরকে আমি যেন অটোক্যাড ফাইলে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে লেখা আছে। অটোক্যাড স্যার ওই যে আপনি যে 2 ওয়ে স্ল্যাব পড়াইছেন, যে কোনো একটা বিম ধরেন একটা বিম আর কলাম মাঝখানে, বিমের মাঝখানে, তো স্যার ওই কলামটা তো চতুর্দিক থেকে স্যার এরকম বিম ঢুকবে যদি এরকম করে আমি দেই। এটা একটা কলামের মাঝখানে ঢুকবে বলতে কি মানে এটা বলতে একদম সাইডের জন্য বলতেছে। দাঁড়াও আমি আমার একটা ফাইল আচ্ছা আমি বলতেছি কোন একটা কলাম যদি বিল্ডিং এর ঠিক মাঝখানে থাকে আর ওটা চার চতুর্দিকে যদি স্যার বিম থাকে, তাহলে স্যার প্রত্যেকটা বিমের এরকম করে ঢুকবে না? হ্যাঁ তাহলে তো স্যার আমার এটা বিশাল কলাম হতে হবে। কোশ্চেন আসলে আমি আসলে তোমার বুঝি নাই, বুঝছো? স্যার আমি বুঝতে পারতেছি না মানে। স্যার আপনার ডাক্তার মনে হয় স্যার। সামনে মতো এটাকে স্যার কে জানি ডাকে স্যার আপনাকে স্যার। আপনি তো ভাত আপনার খান ভাত না, খাইতে ডাকতেছে। আর দুপুরে মানে ভাত খান নাই স্যার। সামনে শরীর খারাপ হয়ে যাবে স্যার, পরে আর স্যার আরসিসি ক্লাস নিতে পারবেন না স্যার। লেন্দি ক্লাস। আজকে শেষ আর নিব না। না আরেকটা ক্লাস আছে না, ওইটা নিতে স্যার পারবেন না। এনভায়রনমেন্ট আছে না স্যার, ওইটা তো নিতে হবে স্যার, আপনাকে সুস্থ থাকতে হবে স্যার। ও স্যার ভালো কথা স্যার, আপনার ফ্রেন্ডটা স্যার ভালো হইছে। কাজিন 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 স্যার। সবাই ভালো হয়ে গেছে। ইনশাআল্লাহ স্যার। স্যার আপনিও ভাত খেয়ে নেন স্যার, শরীর ভালো হয়ে যাবে স্যার। বেশি ভালো। স্যার এইগুলা যে করতেছে এগুলা মাইনে কি স্যার বাড়ি বানায়? আমাদের সামনে স্যার বাসা বানাইছে স্যার, 2 মাসে বাসা উঠে ফেলছে, কিছুই মানলো না স্যার। এটা কি মানে আসলে? মানতে হবে না, আমাদের তো ওদের ভুল। আমার কি দোষ নাই। আর ওনারা তেমন ফাউন্ডেশন দেয় না, এই জন্য আর কিছুই মানে না, দোষ না দোষ না, তুই দেখছ নাই কিছু মানে না, পড়ায় উঠাই লাইছে, দেখলে বুঝবি। আচ্ছা ওটা এখানে নাই, আমি খুঁজে পাই না, আমি খুঁজে রাখবো। আচ্ছা একটা জিনিস বললাম, এটা 6 ইঞ্চি এখানে তোমাকে পাস করে দেবে। যদি এগুলো যদি তোমার সাইড কলাম হয়, মানে এগুলো যদি সাইড কলাম হয় তাহলে তোমার এখানে মাস করছে তোমাদের 6 ইঞ্চি এখানে পাস করতে হবে। তারপর আরো কিছু আছে তোমাদের, যেটা বলছে যে তোমাদের এখানে যে বটমের যে রিভারটা থাকবে এভাবে থাকবে এবং টপের রিভারটা এভাবে থাকবে। মানে হচ্ছে কি এই ডিসটেন্সটাও তোমার হচ্ছে প্রায় 6 ইঞ্চি হতে হবে, বুঝছো? মানে একটা রিভারের উপর দিয়ে মানে তোমাদের এক্সট্রা টপটা যেখানে কাট হয়ে বার কাট অফ হবে সেটা একটু ভিতরে মানে একটা আরেকটার উপরে কি থাকতে হবে, এভাবে ঢুকানো থাকতে হবে। আর বাকি ইয়াগুলো আমি তোমাদেরকে দেখে বুঝাবো, মানে আমি এখানে ঠিকমতো লেখা নাই, বুঝছো? আমি সাইটটা কোনদিন খুলি নাই তো, আমার ওই অটোক্যাডের ফাইলে তোমার সুন্দরভাবে লেখা আছে যে এটা আসলে কতটুকু করা লাগে। আমি ওটা দেখে তোমাদেরকে নেক্সট ক্লাসে যদি আসলে পড়ানোর আগে আমি তোমাদেরকে দেখাই দিব। হ্যালো হ্যালো স্যার ইনশাআল্লাহ স্যার, স্যার ইনশাআল্লাহ না হয় এটা স্যার একটা ভিডিও আপলোড দিয়ে দিন। এই ফাইলটা আমি আপলোড দিয়ে দিব আর কি। আমি ওই ইয়াটা খুঁজতেছিলাম, এটা পাচ্ছি না। ইনশাআল্লাহ স্যার অতি শীঘ্রই খুঁজে পাবেন স্যার। 1 ঘন্টা 30 এই মিনিট। জিনিসটা মুখস্থ রাখা লাগবে। দেখা যাচ্ছে? কি দিছিলেন? পিডিএফ দিয়ে দিব আমি। আচ্ছা তোমাদের জাস্ট একটু আলোচনা করে দিই, তোমাদের মানে তোমাদের মানে সেট কিভাবে থাকবে আর কি আলোচনা করবো নাকি এখানে শেষ করে দিব? তোমাদের কি আলোচনা করবেন স্যার বুঝিনি। সেট থেকে অ্যাক্সেস থাকবে, শেয়ার ডিজাইন, টিভি ম্যাক্সেট। স্যার একটু স্যার ইয়াতে লেখেন স্যার, স্যার একটু ওয়ার্ডে লেখেন স্যার, স্যার একটু ওয়ার্ডে লেখেন। মনিটর এখন নিতে পারবো না, এখানে এখন লিখে রাখো না, দেখে রাখো। তোমাদের আর একটা ক্লাস আমি পরে একদিন পড়াইয়া কিন্তু থিওরি পড়াবো,
শেয়ার থেকে অ্যাকসেপ্ট থাকবে, না শেয়ার থেকে না ধরো, Let তোমাদের সরি আমি তোমাদের বলতে দাও আমাকে। প্রথমে হচ্ছে কি বলে এটাকে, প্রথমে ডিজাইন, ঠিক আছে, হয় WSD না হয় তোমাদের USD ডিজাইন, WSD অর USD কয় সেট থাকবে, এক সেট। ওটা মুভমেন্টের জন্য থাকতে পারে বা ডিজাইনের জন্য থাকতে পারে। সিমিলারলি WSD অর USD ডিজাইন। তারপর আরেক সেট থাকবে হচ্ছে তোমাদের টি বিম। তো স্যার WSD ইউএসডি থেকে 2 সেট। হ্যাঁ এগুলোতে দুই সেট, বা একদম প্রথম দিকে 3টা ম্যাথ করাইছিলাম না, হ্যাঁ জি স্যার, হ্যাঁ ওখান থেকেও থাকতে পারে। জি স্যার। একদম প্রথম দিকে যে পড়াইছিলাম 3টা ম্যাথ, ওই ছোট ছোট কলামে একে একে রিইনফোর্সমেন্ট ছিল, ওখান থেকে থাকতে পারে আর কি। তো টি বিম গেল তোমাদের WSD এর স্যার ওয়ার্ডে লিখলে ভালো হতো স্যার, কিছু বুঝা যাইতেছে না স্যার। আমার একদম মনে হয় নেক্সট ফার্স্টে মনে ক্লাসে আছে বলে দিলে ভালো লাগতো। না নেক্সট ক্লাসে আন্দোলন এগুলো নিয়ে আলোচনা করব। 3টা ম্যাথ করেছিলাম যে একদম প্রথম স্লাইডের, ওখান থেকে অ্যাকসেপ্ট, তারপর হচ্ছে WSD অর USD থেকে তোমাদের আসতে পারে 2 সেট, এখানে আসলে ডিপেন্ড করে, এক সেটও আসতে পারে। তারপর হচ্ছে এখানে তো আমি ম্যাথ বলতেছি, আমি এখন থিওরি এখন আলোচনা বলতেছি না। তারপর শেয়ার থেকে অ্যাকসেপ্ট, শেয়ার থেকে অ্যাকসেপ্ট, শেয়ার থেকে এক সেট অথবা 1.5 সেট লেখো, শেয়ার থেকে 1.5 সেট আসবে। শেয়ার থেকে আরেকটা ছোট ম্যাথ আছে, এটা তুমি নিতে পারো। স্যার বলো স্যার স্যার শুধু কি ম্যাথ গুলো আসবে নাকি স্যার সূত্রগুলো কিভাবে থিওরি, আসবে, থিওরি আসবে, প্রবলেম থিওরি আসবে। তো তোমাদের আসে না যে, আছে না তোমাদের যে রো গ্রেটার দেন রো বি ব্যালেন্স ফিল্ড রেশিও কাকে বলে, আজকে থিওরি পড়াইলাম। তারপর আরো না কিছু স্যার থিওরি স্যার সূত্র প্রতিবেদনগুলো যে করা প্রত্যেকটা লাগে ওইগুলো না কি না না, পড়তে হবে এগুলা নাকি? একটা আছে শুধু, তোমাদের ব্যালেন্স ফিল্ড রেশিওর সূত্র শুধু রবি, রবি এর জন্য যেটা আছে ওই যে আলফা ইনটু একটা আছে না, ওই যে 0.003, মনে হ্যাঁ আছে? জি স্যার। এটা জি এটা তো স্যার, শুধু রাখ। এটা তো শুধু পড়া লাগবে, জি স্যার। শুধু এটাটা পড়া লাগবে, আর কোনটা পড়া লাগবে না। এখন দেখো শেয়ার WSD USD থেকে তোমার যেটা থাকতে পারে, একটা মোমেন্টের জন্য থাকতে পারে, আর একটা থাকতে পারে ডিজাইন। তোমাদের ডিজাইনের জন্য, ঠিক আছে? এখন এরকম শেয়ার থেকে 1.5 সেট থাকবে, একটা বড় ম্যাথ থাকবে, একটা ছোট ম্যাথ থাকবে। ছোট ম্যাথটা তোমাদেরকে আমি তোমাদের একদম শীটের লাস্টে দেয়া আছে, তোমাদের একটা শীট দিয়েছিলাম শীটের স্যার লাস্টে শেয়ারের ম্যাথ কোনগুলো, শেয়ারের ম্যাথ কোনগুলো? আছে। তারপর শেয়ারের ম্যাথ থেকে 1.5 সেট থাকতে পারে, একটা বড় ম্যাথ একটা ছোট ম্যাথ, বা যেভাবে থাকে আর কি, এটা আসে আর কি, শেয়ার থেকে 1.5 সেট থাকে আর কি। তারপর WSD শেয়ার গেল, তারপর আছে কি তোমাদের স্ল্যাব, স্ল্যাব আছে স্যার। দাঁড়াও, স্যার TV আমি 2-3 ঘন্টা পরীক্ষা শেষ করতে পারবো? ডাবলি থেকে তোমাদের 3টা ম্যাথ করাইছি আর কি। ডাবলি থেকে তোমাদের এক সেট থাকবে, আর তোমাদের এখানে এখানে তোমাদের থিওরি থাকবে, মানে এইটার সাথে থাকবে না, কিন্তু মানে থিওরি ডাবলি থেকে থিওরি, মানে প্রত্যেকটা থেকে থিওরি থাকবে। ডাবলি করাইলাম, তারপর টিবি এর ম্যাথ থাকবে এক সেট। তো এগুলা উপরের সবগুলো হচ্ছে তোমাদের কি 2 দেড় আর 1, মানে এখানে প্রায় টিবি করানো অ্যাপ্রোকে আছে তোমাদের। স্ল্যাব, বন্ডে নাই করে। স্ল্যাব থেকে থাকবে তোমার 2 সেট, বন্ড এন্ড অ্যাঙ্করেজ থাকবে প্রায় হচ্ছে এক সেট। কয় সেট হচ্ছে টোটাল? স্যার সিঙ্গলি থাকবে না? সিঙ্গলি তো দেখালাম, WSD দিয়ে এগুলো তো সব সিঙ্গলি। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো টোটাল কয় সেট হলো তোমাদের? 2 3 4 5 6 7 8, 2 3 4 5 6 7 8, 8.5 আর 9, আরো হাফ সেট করতে হবে। তো এর জন্য কিছু থিওরি স্যার করাবো। বন্ডিং থেকে দেড় স্ল্যাব 2 সেট আসবে, বন্ড এন্ড অ্যাঙ্করেজ থেকে এক সেট আসবে আর কি, একবার 1.5 সেট থাকবে। টিবিম থেকে তোমাদের 2 সেটও থাকতে পারে, টিবিম বা 2 সেটও টিবিএম তো থাকতে স্যার পারে। ওই টাইপের অঙ্ক, স্যার টিবিএম যে একটা অঙ্ক করেছেন স্যার সব এই টাইপের না টিবিএম এর? টিবিম ওই সেম টাইপের আর কি। তো এইভাবে এরকম থাকবে আর কি। এখন তোমরা এগুলো নিয়ে স্যার পার্ট এ পার্ট বিটা আলাদা করে দিলে ভালো হতো স্যার। পার্টে পার্ট বি কিছু না, সব তো আমিই করাবো, এখানে আর পার্টে পার্ট বি। স্যার না স্যার টিবিএম এর পার্টে ম্যাথটা পার্ট যে বি আমরা স্যার, ওটা আপলোড কিছু দিছি, ম্যাটার করে স্যার। স্যার তোমাদেরকে টিবিএম এর ম্যাথটা কি দেখছিলেন স্যার?
স্যার আমরা যে আপলোড দিছিলাম আমি দেখিনি। স্যার একটু ম্যাটটা দেখে আমাদেরকে জানায়েন স্যার হয়েছে এটা কিনা তো স্যার স্যার। করাই দিছে পুরাটা। না রোয়ের যে কাজটা রোয়ের স্যার আচ্ছা, ওইটা রোয়ের ওই দেখে জিনিসটা বলবো স্যারে আর কি। করায় নাই, আচ্ছা ওই জন্য আমরা আচ্ছা রো আচ্ছা বিল্ডিং করছি। সবারটা চেক করলে ভালো হবে আচ্ছা ভিতরে ঠিক আছে, বলতে সমস্যা নাই, এটা আমি দেখে দিব। আর তোমাদের থিওরি নিয়ে কিছু, থিওরি নিয়ে যদি একটু বলি, আজকে তো আমি এটা পড়াবো না, এটা স্যার বাকিটা স্যার ভার্সিটি খুলে বললেন। জি স্যার। করলে আমি আর এই ক্লাস নিতে চাচ্ছি না, অনেক বেশি হয়ে গেছে। স্যার পার্টে কোশ্চেন দেখা পার্ট দুটো যায়। আলাদা করতে ভালো হতো স্যার। পার্টে পার্ট দিতে প্রথমগুলো পার্টে আর কি। পার্টেতে কি পড়াইছি বলো? শেয়ার। সেই তো জীবনে সব জানা পড়াই গেছেন স্যার। পার্টেতে থাকবে কি কি বলি? পার্টেতে থাকবে তোমার ডাব্লিউএসডি, ইউএসডি, একদম প্রথম দিকে তো ছোট ছোট তিনটা ম্যাথ করাইছি ওইগুলা। তারপর তোমার থাকবে হচ্ছে ইয়া, তারপর থাকবে তোমার কি রাখবো, শেয়ার, আর হচ্ছে ডাব্লিউ। এই তিনটা, এই চারটা হচ্ছে তোমার পার্টে, বুঝছো? হ্যালো, জি স্যার। দেখা যাচ্ছে? এগুলো স্যার ফার্স্ট এগুলাতে তোমাদের এগুলা পড়ানো যায় না আর কি, এগুলা তোমাদের প্রথম স্লাইড ছিল। এই যে হোয়াই স্কিলস আর ইউজড এজ রিইনফোর্সমেন্ট, এটা তোমাদের একদিন তোমরা একটু নিজেরা করে নিও, বা আমি এটা তোমাদেরকে দেখাই দিব পরে, বুঝছো? হোয়াই স্কিলস আর ইউজড, আসলে বলে দেই। হ্যালো, না স্যার প্লিজ সেকেন্ড রিভিউ ক্লাস নেবেন না তখন বলে স্যার আরেকদিন ক্লাস নিয়েন স্যার। রিভিউ ক্লাসে বলে দিলেই হবে। তোমাদেরকে যে বলতেছিলাম 60 গ্রেড আর এই যে উপরের গ্রেড দেখছো, 60 গ্রেডের ক্ষেত্রে কি দেখছো স্ট্রেইন লেভেলটা অনেক বেশি। যত উপরের দিকে স্ট্রেইন লেভেল কি হয় আমার ছোট হয়, একটু আগে যেমন বলতেছিলাম আর কি। হ্যালো, জি স্যার। জি স্যার এই স্লাইডটা দিছিলাম কিন্তু এটা তোমাদের পড়ানো হয় না আর কি। এটা প্রথম দিন পড়াতে নিয়েছিলাম, তোমরা বলতেছো স্যার কিছু বোঝা যাচ্ছে না, থাকুক এসে বলতেছিলাম, তাহলে আমি পড়াই। সিমেন্টের নাম স্যারগুলো সিমেন্টের নাম আছে ওইটা নাকি স্যার? এইখানটা থাকলে এখানে কিছু ম্যাথ করাইছি দেখছো, এই যে এই ম্যাথগুলা, এটা পুরোটা পড়াচ্ছি এটা পুরোটাই পড়া, এটা লাস্টে বেন্ডিং মন্ডিং করানো হয়। ও তোমাদের আবার মনে আছে যে এখানে ওই যে বেরি, এই যে এখানে এই যেগুলো পড়াইছিলাম না সেকশন ক্র্যাক, এই ছবিগুলা, হ্যালো, জি স্যার। এগুলো পড়া লাগছে। এই যে তিন টাইপের বিহেভিয়ার, এটা একদিন পুরো পুরো এক ক্লাস কিন্তু আমি এগুলো একদিন দেখাইছিলাম কিভাবে এটা কেন প্যারাবোলিক হবে, এই টাইপের জিনিসগুলো। তারপর এখানে তো ম্যাথ তো এগুলো করাইছি। এই যে এই তিনটা জিনিস, যে ইল্ডিং কখন হবে, কখন ক্রাশিং হবে, এটা তো প্রত্যেকবার আসে, এটা আমাদের সবচেয়ে ফেভারিট কোশ্চেন। স্যার থিওরি থেকে ভালোই তো স্যার কোর্সের প্রায় 30% থিওরি। কোর্সের স্যার পরীক্ষা কবে? পরীক্ষা যখন তুলবে তখন, তুলে একদিন পরে পরীক্ষা নিয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের বাকি যা যা থিওরি আছে টুকটাক থিওরি, ওটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করবো। আর তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট এখন আমি দিব, অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা। স্যার কয়দিন পরে দেন না? প্রথমে অ্যাসাইনমেন্ট দেখবে পারো নাকি আর কি। স্ল্যাবেও কিছু থিওরি আছে, স্ল্যাবের থিওরি তোমাদের। স্যার থিওরি অ্যাভয়েড করলে ভালো হয় স্যার। এইটা এই ম্যাথটা নিজেরা করবা। এটা তোমাদের, এটা হচ্ছে 5 বা 8 মার্কের ছোট্ট একটা ম্যাথ, নিজেরা করে নিবা, আজকে জমা দিবা। দেখো কি বলছে, এক রেক্টাঙ্গুলার বিম ইজ টু ডিজাইন এ কেরিয়ার শেয়ার ফোর্স, বলছে কত 44,000 psi, অ্যাপ্টেন্সি 4,000 psi। বলছে আমি কোনো প্রকার রেইনফোর্সমেন্ট ইউজ করব না, তাহলে আমার ক্রস সেকশন কত হবে বলতে পারবে কেউ? কত হবে? নো ওয়েব রেসপন্স রেইনফোর্সমেন্ট মানে? মানে আমি বলি, মনে করো একটা বিম আছে, বিমের শেয়ার আসতেছে কত জানো? শেয়ার আসতেছে আমার 40,000। কত আসতেছে? 40,000।
40,000 বলছে আমাকে একটা সেকশন বানিয়ে দাও, মানে এটা বিমের সেকশন বানিয়ে দাও, মানে বিমের সাইজ কত হবে আর কি, বি আর বি কত হবে, বি ধরলাম আমি 12 ইঞ্চি, তাহলে আমার বি কত হবে যদি কোনো প্রকার রেইনফোর্সমেন্ট আমার ইউজ করা না লাগে। কথা বুঝতে পারছো? জি স্যার। আমরা ভি ইকুয়াল কি জানি, 2 পাই রুট ওভার এফ টাইমস বিটি, জানো না? এটা কি কংক্রিটের কি এটা এফ টাইমস স্যার বিটি, এটা জানি না স্যার, এটা জানো? এখন জানলাম স্যার। কেন বি ইকুয়াল 6 পাই রুট ওভার এফ টাইমস 10 পাই রুট ওভার এফ টাইমস বিটি, এগুলো পড়াইছি না? শেয়ার ডিজাইন বুঝা গেল? স্পেসিং শেয়ার চেক যেটা, হ্যাঁ, তিনটা চেক ছিল না, প্রথমে হচ্ছে ক্যাপাসিটি চেক, মনে নাই? জি স্যার, হ্যাঁ মনে পড়ছে স্যার। ক্যাপাসিটি সেকশন চেক, ক্যাপাসিটি চেকে কি ছিল? ক্যাপাসিটি চেক ছিল যে আমার একটা রেইনফোর্সমেন্টের ক্যাপাসিটি কত যদি আমার এখানে রেইনফোর্সমেন্ট না দেওয়া লাগে। জি স্যার, উইদাউট রিইনফোর্সমেন্ট। এটা তো এখানে আমি বলছি যে এখানে বলছি আমি কোনো প্রকার রেইনফোর্সমেন্ট আমি ইউজ করব না, তাহলে আমার বি আর ডি কত হবে? তো এখানে সিমিলার জিনিস, এখানে 40,000 বসাই দিব, তাহলে আমি এখানে বি 12 বসাই দিব, তাহলে ডি কত আসে? মেথড এক লাইনের ম্যাথ না এটা? জি স্যার, এক লাইনের ম্যাথ। ওইটাই আর কি, এটা ছোট একটা মেথড। এটা কোশ্চেনটা স্যার দিয়ে দিলে ভালো হবে স্যার গ্রুপে। স্যার পারবো এটা। এটা পারবা, এটা তোমাদের স্লাইডে আছে, এটা স্লাইডে আছে। তারপর আইডিয়া আছে। এবার ওই যে হোয়াই ডায়াগোনাল ক্র্যাক ক্যানট সাপোর্ট থেকে ইয়া করা লাগে না, এই যে তোমাদের কম্বিনেশনটা দেখাইছিলাম, ওই যে এই দুইটা জিনিস দেখাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসে দুটো পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তোমাদের এনভায়রনমেন্ট নিয়ে পড়বো, বা তোমাদের যদি তোমাদেরকে থিওরির জন্য আরেকটা ক্লাস